নমস্কার। শুরু করছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা কাকাবাবু সিরিজের জঙ্গলগড়ের চাবি গল্পটির চতুর্থ এবং অন্তিম পর্ব। ঘরের মধ্যে ঢুকে রাজকুমার মেজরকে বলল, যাও জলদি কাগজ আর কলম নিয়ে এসো। মেজর যেন আকাশ থেকে পড়ল, চোখ বড় বড় করে বলল, কাগজ কলম সে আমি পাবো কোথায়? রাজকুমার বিরক্ত হয়ে বলল, কেন, তোমার কাছে কাগজ কলম নেই? জোগাড় করে রাখুনি কেন? মেজর হে হে করে হেসে বলল, কি যে বলেন রাজকুমার, আমরা যে কাজ করি তাতে কি কখনো কলমের দরকার হয়? আপনি আগে জোগাড় করে রাখার কথা বলেও যাননি। রাজকুমার তখন দরজার কাছে দাঁড়ানো কর্নেল আর অন্য দুজন লোকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তোমাদের কাছে কলম আছে? কর্নেল কোনো উত্তর দেবার বদলে ঘোত করে একটা শব্দ করল, যেন কলম কথাটি সে আগে কখনো শোনেইনি। অন্যরাও কেউ কথা বলল না। রাজকুমার আবার মুখ ফিরিয়ে বলল, তুমি অন্য ঘরগুলিতে দেখে এসো। মেজর বলল, আমি 3 দিন ধরে এ বাড়িতে আছি, সব ঘরগুলিতে ঘুরে দেখেছি, এক টুকরো কাগজও দেখিনি, কলমও দেখিনি। রাজকুমার নিজের বাঁ হাতের তালুতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বলল, সামান্য কাগজ কলমের জন্য সময় নষ্ট করতে হবে? এখন সময়ের কত দাম জানো? যা হোক, একটা হেস্তনেস্ত করতেই হবে কালকের মধ্যে। একটা চিঠি লেখার ব্যবস্থা করে রাখতে পারোনি? মেজর বলল, পাশের একটা ঘরে একটা পুরনো ক্যালেন্ডার আছে, তার একটা পাতা ছিঁড়ে উল্টো পিঠে লেখা যেতে পারে, কিন্তু কলম কোথায় পাওয়া যাবে? কর্নেল বলল, আমি গাছের ডাল কেটে কলম বানিয়ে দিতে পারি। এই বলে সে কোটের পকেট থেকে একটা বড় ছুরি বার করলো। রাজকুমার ভেঙচিয়ে বলল, গাছের ডাল কেটে কলম বানালেই চলবে? শুধু কলম দিয়ে লেখা যায়? কালি কোথায় পাওয়া যাবে? কর্নেল বলল, কাঠকয়লা নেই বাড়িতে? কাঠকয়লা গুঁড়ো করে কালি বানানো যায়। রাজকুমার এবার একটা হুঙ্কার দিয়ে বলল, তবে যাও, শিগগির কালি আর কলম নিয়ে এসো। মেজর আর কর্নেল দৌড়ে বেরিয়ে গেল। রাজকুমার 2 কোমরে হাত দিয়ে কটমট করে তাকিয়ে রইল সন্তুর দিকে। সন্তুর বেশ মজা লাগছে। এতগুলো লোক, কারোর কাছে একটা ডট পেন পর্যন্ত নেই। এই যে রাজকুমার এত চেঁচামেচি করছে, সেও তো খুব সেজেগুজে রয়েছে, সেও পকেটে একটা কলম রাখে না। এতেই বোঝা যায় এরা কি রকম ধরনের মানুষ। রাজকুমার এগিয়ে গিয়ে বাইরের দিকে জানলাটা খুলে দিল। তারপর জানলার শিকগুলো টেনে টেনে দেখলো সেগুলো ঠিক শক্ত আছে কিনা। সন্তুর দিকে মুখ ফিরিয়ে বলল, তোমার কথা আমি জানি, নেপালে আর আন্দামানে তুমি অনেক রকম খেল দেখিয়েছো, এখানে যেন সেরকম কিছু করতে যেও না, এটা শক্ত ঠাই। সন্তু কোনো উত্তর দিল না। এই রাজকুমারকে গোড়া থেকেই তার খুব গোয়ার বলে মনে হয়েছে। এই রকম লোকের পক্ষে ফট করে গুলি চালিয়ে দেওয়া অসম্ভব কিছু না। একটু বাদেই মেজর আর কর্নেল ফিরে এলো। একটা চায়ের কাপে কালি গুলে আর গাছের ডাল কেটে একটা কলমও বানিয়েছে। মেজর নিয়ে এসেছে পুরনো ক্যালেন্ডারটা। তার একটা পাতা ছিঁড়ে সন্তুর সামনে ফেলে দিয়ে রাজকুমার বলল, নাও এবার লেখো। সন্তু জিজ্ঞেস করল, কাকে লিখতে হবে, প্রধানমন্ত্রীকে? রাজকুমার চোখ পাকিয়ে বলল, ইয়ার কি হচ্ছে? তোমার কাকাবাবুকে চিঠি লেখো, আমি যা বলছি তাই লিখবে। সন্তু প্রথমে লিখল, পূজনীয় কাকাবাবু। তারপর রাজকুমারের মুখের দিকে তাকালো। রাজকুমার বলল, লেখো, আমি বেশ ভালোই আছি। সেই ক্লাস 2-3-তে পড়ার সময় সন্তুর ডিকটেশন লিখেছে। তারপর আর কারোর কথা শুনে তাকে চিঠি লিখতে হয়নি। যাই হোক, রাজকুমারের এই কথাটায় আপত্তির কিছু নেই বলে সে লিখে ফেলল। রাজকুমার বলল, তারপর লেখো, এখনো পর্যন্ত ইহারা আমার ওপর কোনো অত্যাচার করে নাই। সন্তু বলল, আমি সাধু ভাষা লিখি না, আমি চলতি ভাষায় চিঠি লিখি। রাজকুমার প্রচণ্ড ধমক দিয়ে বলল, যা বলছি তাই লেখো।
সন্তু লিখল, এখনো পর্যন্ত এরা আমার ওপর কোনো অত্যাচার করেনি। কর্নেল, মেজর ও অন্য দুজন সন্তুকে ঘিরে দাঁড়িয়ে হুমড়িকে দেখল সন্তু চিঠি লেখা। রাজকুমার বলল, হয়েছে, এবার লেখো, তবে আপনার উপরেই আমার জীবন মরণ নির্ভর করিতেছে। আপনি জঙ্গলগড়ের গুপ্তধনের সন্ধান ইহাদের না দিলে ইহারা আর আমায় জীবন্ত ফিরিয়া যাইতে দেবে না। সন্তু বলল, এই কথা আমি লিখব না। রাজকুমার বলল, লিখব না মানে? তোর ঘাড় ধরে লেখাবো, হতচ্ছাড়া, যা বলছি তাই লেখ শিগগির। সন্তু বলল, আমায় দিয়ে জোর করে কেউ কিছু লেখাতে পারবে না। রাজকুমার বলল, তবে রে, আচ্ছা দেখ একটুখানি নমুনা। কর্নেল, এর বাঁ হাতে একটু অপারেশন করে দাও তো। কর্নেল অমনি খপ করে সন্তুর বাঁ হাতটা চেপে ধরে টেনে নিল নিজের কাছে। তারপর ছুরিটা সন্তুর কুনইয়ের খানিকটা নিচে একবার ছুঁয়েই দিল শুধু। মনে হলো ঠিক যেন পালক বুলিয়ে গেল একটা। তবু সেই জায়গাটার একটা লম্বা রেখায় ফুটে উঠল রক্ত। টপ করে একটা ফোঁটা রক্ত পড়ল ক্যালেন্ডারের পাতাটার ওপর। রাজকুমার নিষ্ঠুরভাবে হেসে বলল, এইবার দেখলি? লেখো যে এই রক্তের ফোঁটাটা আমার। কাকাবাবু, আপনি আমার কথা না শুনিলে ইহারা আমার মুন্ড কাটিয়া ফেলিবে। তারপর সেই রক্তে আমার জামাকাপড় চুবাইয়া তাহা আপনার নিকট পাঠাইবে। সন্তু বলল, এরকম বিচ্ছিরি ভাষায় আমি কিছুতেই লিখব না, আমাকে মেরে ফেললেও না। রাজকুমার পকেট থেকে রিভলভারটা বার করে উল্টো করে ধরল। ওর বার দিয়ে সন্তুর মাথায় মারতে চায়, কিন্তু সে মারবার আগেই মেজর হাত বাড়িয়ে তাকে বাধা দিয়ে বলল, রাজকুমার, একটা কথা বলবো? আমি একটু লেখাপড়া করেছি, গুম খুনের কিছু বইও পড়েছি। এই রকম সময় কী রকম চিঠি লিখতে হয় তা খানিকটা জানি। আমি ওকে বলে দেবো? রাজকুমার বলল, তুমি কী রকম লেখাতে চাও শুনি? মেজর বলল, যেটুকু লেখা হয়েছে তারপর লিখুক। কাকাবাবু, আপনি জঙ্গলগড়ের গুপ্তধনের জায়গাটার একটা নকশা এঁকে যদি এদের কাছে পাঠান তবেই এরা আমাকে ছাড়বে বলেছে। তবে এ সম্পর্কে আপনি যা ভালো বুঝবেন তাই করবেন, আমার জন্য চিন্তা করবেন না, আমার প্রণাম নেবেন, ইতি। সন্তুর দিকে ফিরে মেজর বলল, দেখো ভাই, চিঠি তো তোমায় একটা লিখতেই হবে, নইলে আমরা তোমায় ছাড়বো না। শুধু শুধু কেন মারধর খাবে? আমি যা বললুম তা লিখতে তোমার কি আপত্তি আছে? কথা বলতে বলতে সকলের অলক্ষিতে মেজর সন্তুর দিকে একবার চোখ টিপে দিল, যেন সে বলতে চাইল, এই কথাগুলো লিখতে রাজি হয়ে যাও, তাতে তোমার কোনো ক্ষতি হবে না। গাছের ডালের কলম দিয়ে বড় বড় অক্ষরে সন্তু লিখে দিল এই কথাগুলো। রাজকুমার কাগজটা তুলে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল, তারপর বলল, রায়চৌধুরী তোমার এই হাতের লেখা দেখে চিনতে পারবে? সন্তু বলল, হ্যাঁ, আমার লেখা দেখে ঠিক চিনবেন। রাজকুমার বলল, পুনশ্চ দিয়ে আবার লেখো, ঠিক 24 ঘন্টার মধ্যে এর উত্তর চাই। সন্তু বলল, আর আমি কিছু লিখতে পারবো না। মেজর বলল, দিন, সেটা আমি লিখে দিচ্ছি, আমার হাতের লেখা কেউ চিনতে পারবে না, আমি 7-8 রকমভাবে লিখতে পারি। মেজর সন্তুর চিঠির নিচে লিখে দিল, 24 ঘন্টার মধ্যে এর উত্তর আর নকশা না পেলে সব শেষ, তোমার ভাইপোকে আর খুঁজে পাওয়া যাবে না, পুলিশে খবর দিলে কোনো লাভ হবে না। এর নিচে সে আবার একটা মরার মাথার খুলি এঁকে দিল। রাজকুমার আবার চিঠিখানা নিয়ে একটুক্ষণ ভুরু কুঁচকে রইল, তারপর বলল, ঠিক আছে, এটাই পাঠিয়ে দাও। কর্নেল, তোমার একজন লোককে বলো ঘোড়া নিয়ে আগরতলায় চলে যেতে, ভোরের আগেই যেন পৌঁছে যায়। সেখানে গিয়ে জেনারেলের সঙ্গে যোগাযোগ করবে, জেনারেলই চিঠি ডেলিভারি দেবার ব্যবস্থা করবেন। কর্নেল বলল, কিন্তু আমার লোক যদি রাস্তায় ধরা পড়ে যায়? রাজকুমার হুঙ্কার দিয়ে বলল, কে ধরবে? কেউ ধরবে না, যাও। ধরা পড়লেও চিঠি পৌঁছে যাবে ঠিক জায়গায়, আর যে ধরা পড়বে তাকে আমি একদিন পরেই ছাড়িয়ে আনবো। আমি রাজকুমার, ভুলে যেও না। এরপর রাজকুমার সদল বলে বেরিয়ে গেল ঘর থেকে। সন্তুকে রেখে দরজাটা বন্ধ করে দিল বাইরে থেকে। সন্তু আর দরজা টানাটানির চেষ্টা করলো না,
সে এসে দাঁড়ালো খোলা জানলার ধারে। বাইরে ঘুটঘুটে অন্ধকার। গেটের কাছে ঘোড়ার খুঁট ঠোকার আর বড় বড় নিঃশ্বাসের শব্দ হচ্ছে। একটু দূরে দেখা যাবে এক ঝাঁক জোনাকি। টিট্রি টিট্রি করে দূরে একটা রাত পাখি ডাকছে। এরই মধ্যে খপাখপ শব্দ তুলে একটা ঘোড়া ছুটে চলে গেল। যদিও কাছেই বিছানা পাতা, কিন্তু সন্তু বসে পড়ল এই জানলার পাশেই। তারপর জানলার শিকে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল একসময়। সকাল হয়ে রোদ এসে তার মুখে পড়াতেও তার ঘুম ভাঙল না। দরাম করে দরজাটা খুলে যেতেই সন্তু ধর্মর করে উঠে দাঁড়ালো। দরজার কাছে দাঁড়িয়ে আছে মেজর। তার এক হাতে একটা কাচের গ্লাস ভর্তি দুধ, তা থেকে ধোয়া উঠছে, আর এক হাতে কয়েকখানা হাতে গড়া রুটি। সে পা দিয়ে দরজাটা ঠেলেছে বলেই অত জোরে শব্দ হয়েছে। মেজর চোখ বড় বড় করে বলল, বাপরে, তোমাকে দেখে ধরে প্রাণ এলো। জানো তো কি কাণ্ড, কাল তোমার দরজায় তালা লাগাতে ভুলে গেছি। এখন এসে তা দেখে ভাবলুম পাখি বোধহয় উড়ে গেছে। কি ব্যাপার, তুমি এত লক্ষ্মী ছেলে হয়ে গেলে যে, পালাবার চেষ্টা করোনি? সন্তু হাসল। তারপর বলল, দরজায় যে তালা লাগাননি সে কথা বলে যাবেন তো? আমি জানবো কি করে যে ডাকাতরাও তালা দিতে ভুলে যায়? মেজর বলল, ভাগ্যিস তুমি পালাওনি, তাহলে রাজকুমার আর আমায় আস্ত রাখতো না। রিভলভারের 6টা গুলি পুড়ে দিত আমার মাথার খুলিতে। তুমি আমায় খুব জোর বাঁচিয়েছ। তারপর কি খিদে দিতে পাইনি? এই নাও, দুধ আর রুটি এনেছি। সন্তু বলল, আমি দাঁত না মেজে কিছু খাই না। মেজর বলল, এই রে, তাহলে তো তোমায় নিচে নিয়ে যেতে হয়। নিচে কুয়ো আছে, কিন্তু তোমায় তো ঘর থেকে বার করার হুকুম নেই। তা বাপু একদিন দাঁত না মেজেই খেয়ে নাও বরং। সন্তু বলল, না, তা পারবো না, আমার ঘেন্না করে। তোমার জন্য কি আমি বিপদে পড়বো নাকি? তোমাকে আমি নিচে নিয়ে যাই, তারপর তুমি যদি একটা দৌড় লাগাও, এই পাহাড়ি জায়গায় তোমার পিছু পিছু আমি ছুটতে পারবো না। সকালবেলা ছুটোছুটি করার ইচ্ছা আমার নেই। অত সব আমি শুনতে চাই না। এই তোমার খাবার রইলো, খেতে হয় খাবে, না হলে যা ইচ্ছে করো। লোকটি ঘরের মধ্যে গেলাসটা নামিয়ে তার উপরেই রুটি রেখে দিল। তারপর দরজাটা খোলা রেখেই চলে গেল। যখন অন্য কোনো কাজ থাকে না তখন খুব খিদে পায়। গরম দুধ দেখেই সন্তুর পেট জ্বলতে শুরু করেছে। সেজন্য সে জানে হাতের কাছে খাবার দেখলে কখনো অবহেলা করতে নেই, বিশেষত এই রকম বিপদের অবস্থায়। কখন কি হয় তার ঠিক নেই। ইচ্ছে করলেই এরা থেকে শাস্তি দেওয়ার জন্য খাওয়া বন্ধ করে দিতে পারে। সেই জন্য খেয়ে নেওয়াই উচিত। কিন্তু ওই মেজরকে যে সে বলল দাঁত না মেজে খেতে তার ঘেন্না করে, এখন সে খেয়ে নিলে লোকটা নিশ্চয়ই তাকে হ্যাংলা ভাববে। লোকটা দরজা খোলা রেখে গেছে। কি ব্যাপার, এবারেও ভুলে গেছে নাকি? তক্ষুনি মেজর আবার ফিরে এলো। তার হাতে এক মগ জল। সে গজগজ করে বলল, এই নাও, জল এনেছি, এখানে মুখ ধুয়ে নাও। সন্তু বলল, দাঁত মাজবো কি দিয়ে? একটা নিম গাছের ডাল ভেঙে আনতে পারলে না? ইস, তোমার শক্ত কম নয়। এরপরে বললে শুধু রুটি খাবো না, আলুর দম চাই, হালুয়া চাই। এই জলেই আঙুল দিয়ে দাঁত মেজে নাও। সন্তু দেখল কালকে রাত্রিরেই সেই গাছের ডাল কেটে বানানো কলমটা তখনও সেখানে পড়ে আছে। সেটাকেই সে তুলে নিল। কোন গাছের ডাল তা কে জানে। সেই কলমটারই উল্টো দিকটা চিবিয়ে চিবিয়ে দাঁতন বানিয়ে সে দাঁত মাজল। বেশ মজা লাগলো তার। দুধটা এখনো বেশ গরম আছে, তাতে ডুবিয়ে ডুবিয়ে সে রুটি 3টে খেয়ে ফেলল। কাছেই মেজর বসে রইল উবু হয়ে। তার পরনে একটা লুঙ্গি আর গেঞ্জি। মস্ত ঝোলা গোফের জন্য তার মুখখানা সিন্ধু ঘটকের মতন দেখায়। খেতে খেতে সন্তু ভাবল, এই মেজর লোকটি কিন্তু ঠিক ডাকাতদের মতন নয়। প্রথম থেকেই সে সন্তুর সঙ্গে বেশ ভালো ব্যবহার করেছে। কাল রাত্রিরে চিঠি লেখার সময় সে সন্তুর দিকে তাকিয়ে ও একবার যেন চোখ টিপেছিল না। কেন, কিছু কি বলতে চায়? সন্তু জিজ্ঞেস করবে, না ও নিজের থেকেই বলবে?
এই যে সন্তুর মুখ ধোয়ার জন্য জল এনে দিল লোকটা, এটাও কম কথা নয়। গেলাস প্রায় ভর্তি করে দুধ এনেছে, আধ গেলাসও তো দিতে পারতো। সন্তুর খাওয়া শেষ হতে মেজর বলল, হ্যাঁ বেশ খিদে পেয়েছিল, বুঝতে পারছি। আর দুখানা রুটি খাবে? সন্তু বলল, না। আচ্ছা, এবারে তাহলে শুয়ে পড়ো। তোমার তো এখন কাজের মধ্যে দুই, খাই আর শুই। যতক্ষণ তোমার কাকাবাবু নকশাটা না দিচ্ছেন ততক্ষণ তোমাকে এইভাবেই থাকতে হবে। আচ্ছা, জঙ্গলগড়ে আপনারা কি খুঁজছেন বলুন তো? তুমি জানো না? না, কাকাবাবু আমায় কিছুই বলেননি। ওহো, তুমিও জানো না? আমিও জানি না। আপনি জানেন না? তাহলে আপনি এই ডাকাতের দলে রয়েছেন কেন? ডাকাতের দল আবার কোথায়? আমি তো কোনো ডাকাতের দলে নেই। আপনি এদের দলে নন? তাহলে মানে এরা যে আমায় এখানে আটকে রেখেছে, আপনিও তো তাদের সাহায্য করছেন। সে হলো অন্য ব্যাপার। আসল ব্যাপারটা কি যেন? তোমায় বলছি, আর কাউকে জানিও না। আমি একটা বাড়িতে ঢুকে লোভ সামলাতে পারিনি, কয়েকখানা হিরে চুরি করেছিলাম। তারপর অবশ্য পুলিশ আমার বাড়ি সার্চ করে সেই হিরে সবকটাই উদ্ধার করে নিয়ে গেছে, আমার জেলেও দিয়েছিল। তা চুরি করার জন্য না হয় খাটতুম 2-3 বছর, কিন্তু যে বাড়ি থেকে আমি হিরে চুরি করেছিলাম সেই বাড়ির একজন দারোয়ান খুন হয়েছে। পুলিশ এখন সেই খুনের দায়ে আমাকে জড়াতে চায়। কি অন্যায় বলো তো? আমি খুন করিনি, সত্যি বলছি, বিশ্বাস করো। খুন টুন করার সাহস আমার নেই। শুধু শুধু আমি খুনের দায়ে ফাঁসি যাব? আপনি জেল থেকে পালিয়েছেন? আমি একলা নয়, সব শুদ্ধ 9 জন। কাগজে পড়নি আগরতলা জেল ভেঙে আসামিদের পালানোর খবর? অন্যরা পালাচ্ছিল, আমিও তাদের দলে ভিড়ে পড়লুম। তারপর এই তো দেখছো এখানে। জেল থেকে পালিয়ে এখানে আছেন? এটা আপনার নিজের বাড়ি? এটা আমার বাড়ি? আমার এত বড় বাড়ি থাকলে কি আমি ফিরে চুরি করি? এটা আগেকার কোনো রাজা টাজাদের বাড়ি হবে বোধহয়, কেউ থাকতো না, আমিই তো এসে পরিষ্কার করেছি। এটা ওই রাজকুমারের বাড়ি? হতেও পারে, নাও হতে পারে, সেসব আমি জানতে চাইনি। আমার কাজ উদ্ধার হলেই হলো। কাজ মানে? জেল থেকে পালালে তো সারা জীবন পালিয়েই থাকতে হয়, কোনোদিন নিজের বাড়ি ফিরতে পারবো না। আমরা যারা এই জেল থেকে বেরিয়েছি তাদের কয়েকজনকে এই রাজকুমার বলেছে যে আমরা যদি ওর কাজ উদ্ধার করে দিই তাহলে উনি আমাদের নামে কেস তুলিয়ে দেবেন। পুলিশ আর আমাদের কিচ্ছু বলবে না। জঙ্গলগড়ে কি আছে না আছে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি রাজকুমারকে সাহায্য করব, রাজকুমার আমায় সাহায্য করবে, ব্যাস। রাজকুমার যদি মানুষ খুন করতে বলে তাও করবেন? মাথা খারাপ? আমি অত বোকা নই। খুন করে আবার পুলিশের ফাঁদে পড়ব? খুন করিনি, তাতে প্রায় ফাঁসি হয়ে যাচ্ছিল। কিন্তু এই রাজকুমার তো সাংঘাতিক লোক। সে যেমন থাকে থাক না, তাতে আমার কি? আমি ওসব সাথে পাচে নেই। এখন তোমার উপর আর তোমার কাকাবাবুর ওপরে আমার সব কিছু নির্ভর করছে। তোমরা যদি মানে জঙ্গলগড়ের জিনিসপত্র সব রাজকুমারকে দিয়ে দাও তাহলেই আমরা ছাড়া পাই। রাজকুমার বলেছে পুরো কাজ হাসিল না হওয়া পর্যন্ত আমাদের নিষ্কৃতি নেই। ওই কর্নেলও সেই দলে? হ্যাঁ, ও তো আমারই মতো জেল পালানো। ওর নাম কর্নেল কেন? কাজ হিসেবে একজনের এক একটা নাম দেওয়া হয়েছে, আসল নাম ধরে ডাকা নিষেধ। এই যা, তোমাকে অনেক কথা বলে ফেললুম। আসলে সকালের দিকটায় আমার মনটা খুব নরম থাকে। আর ঠিক তোমার মতন বয়সী আমার একটা ভাই আছে তো। আমি যে তোমাকে এত সব কথা বলেছি তা যেন রাজকুমারকে আবার বলে দিও না। কি বলবে না তো? না, হঠাৎ রাজকুমারকে আমি এসব বলতে যাব কেন? তবে তুমি এখানে থাকো, আমি যাই চায়ের জল টল বসাই গিয়ে। বাবুরা সব এখন ঘুমোচ্ছেন। তোমার চিঠি তোমার কাকাবাবুর কাছে এতক্ষণে পৌঁছে গেছে বোধহয়। দরজা বন্ধ করে দিয়ে মেজর চলে গেল। সন্তু গিয়ে দাঁড়ালো জানলার কাছে। এখানে সময় কাটবে কি করে? সকালবেলা তার যে কোনো ধরনের বই পড়া অভ্যাস, কিংবা একা একা বেড়াতেও তার ভালো লাগে। বাইরে দেখা যাচ্ছে বেশ ছোট ছোট পাহাড় আর জঙ্গল। গেটের বাইরে 2-3টে ঘোড়া বাঁধা রয়েছে।
একটাও মানুষজন দেখা যাচ্ছে না। এইভাবে তাকে ঘরের মধ্যে সারাদিন বন্দি থাকতে হবে। কাকাবাবুকে সে চিঠি পাঠিয়ে ডেকে আনতে চায়নি। কাকাবাবু নিশ্চয়ই বুঝতে পারবেন যে সন্তু কেন ওই রকম চিঠি লিখতে বাধ্য হয়েছে। কাকাবাবু যে কখন কিভাবে এখানে এসে পড়বেন তা কিছুই বলা যায় না। যদি এই মুহূর্তে কাকাবাবু পেছন থেকে সন্তু বলে ডেকে ওঠে, তাতেও আশ্চর্য হবার কিছু নেই। কি খেয়াল হলো, সন্তু জানলার কাছ থেকে সরে এসে বন্ধ দরজাটা ধরে টান মারল, আর সঙ্গে সঙ্গে সেটা খুলে গেল। খানিকক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইল সন্তু। এবারও দরজায় তালা লাগায়নি, এবারও ভুলে গেছে। তা কখনো হতে পারে? এটা কোনো ফাঁদ নয় তো? যা হয় হোক ভেবে সন্তু দরজার বাইরে পা বাড়ালো। সামনে একটা টানা বারান্দা, কোথাও কেউ নেই। তবে কিসের একটা শব্দ যেন পাওয়া যাচ্ছে। প্রথমে মনে হয়েছিল মেঘের গর্জন, কিন্তু একটু আগেই সন্তু জানলা দিয়ে দেখেছে যে আকাশ একেবারে নীল, কোথাও মেঘের চিহ্ন নেই। তারপর মনে হলো কেউ যেন পাথরের ওপর একটা পাথর ঘষছে। আরও একটু মন দিয়ে শোনবার পর সন্তু বুঝলো আসলে ওটা কারোর নাক ডাকার আওয়াজ। আওয়াজটা পাশের একটা ঘর থেকে আসছে। সন্তু পা টিপে টিপে সেদিকে এগোলো। সে ঘরের দরজা বন্ধ। সন্তু হাত দিয়ে একটু ঠেললো, তবু সেটা খুললো না। সন্তু আর একটু এগিয়ে আর একটা ঘর দেখতে পেল। এই ঘরের দরজা খোলা, কোনো বিছানা টিছানা নেই। খালি মেঝের ওপর হাত পা ছড়িয়ে ঘুমিয়ে আছে কর্নেল আর দুজন লোক। কর্নেলের মাথার কাছে রয়েছে রিভলভার, বোধহয় ওদের পাহারা দেবার কথা ছিল। সন্তুর একবার লোভ হলো, চুপি চুপি গিয়ে টপ করে রিভলভারটা তুলে নেয়। তারপর নিজেকে সামনে নিল। যদি হঠাৎ জেগে উঠে ওরা কেউ, তাহলে মুশকিল আছে। কর্নেল লোকটা বড্ড নিষ্ঠুর ধরনের। সন্তু এগিয়ে গেল সিঁড়ির দিকে। তার বুকের ভেতরটা ছমছম করছে। তাকে যে কেউ বাধা দিচ্ছে না, এটাতেই ভয় লাগছে বেশি। খালি মনে হচ্ছে আড়াল থেকে কেউ যেন তাকে লক্ষ্য করছে, হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়বে। একতলাতেও কাউকে দেখা গেল না। সেই মেজরই বা কোথায় গেল? একতলার সব কটা ঘর তালা বন্ধ। অনেকদিন সেই সব তালা খোলা হয়নি। মাঝখানে একটা উঠোন, তার এক পাশে ছোট দরজা, সেটা দিয়ে বোধহয় বাড়ির পেছনটায় যাওয়া যায়। সন্তু সেই দরজার কাছে এসে উঁকি মারল। কাছেই একটা কুয়ো, বেশ উঁচু করে পাড় বাঁধানো। দুটো খরগোশ সেখানে ঘুরঘুর করছে। সন্তু কোনো শব্দ করেনি, শুধু তার ছায়া পড়তেই ওরা টের পেয়ে গেল। দু এক পলক কান খাড়া করে খরগোশ দুটো দেখলো সন্তুকে। তারপরই পিছন দিকটা উঁচু করে মারল লাফ। প্রায় চোখের নিমেষে অদৃশ্য হয়ে গেল তারা। সন্তু কুয়োটার কাছে এসে এদিক ওদিক তাকালো। খরগোশ দুটোর গায়ের রং পুরো সাদা নয়, খয়েরি খয়েরি। তার মানে ওরা বুনো খরগোশ। একটু দূরে একটা করমচা গাছের নিচে আর একটা খরগোশ বসে আছে। এবারও এর সঙ্গে চোকাচোকি হতে দৌড় মারল। বেশ মজা লাগলো সন্তুর। এখানে তো অনেক খরগোশ, সেই জন্যেই কাল রাতে মেজর লোভ দেখাচ্ছিল খরগোশের মাংস খাওয়াবার। বাড়ির পিছন দিকটায় একসময় নিশ্চয়ই বেশ বাগান ছিল। এখন ফুল গাছ টাছ নেই, আগাছাই বেশি। বাউন্ডারি দেয়ালের পাশে পাশে রয়েছে অনেকগুলো কাঁঠাল। তাতে কত যে কাঁঠাল ফলে আছে তার ইয়ত্তা নেই। অনেকগুলো পাকা কাঁঠাল মাটিতেও পড়ে আছে, কেউ খায় না বোধহয়। সন্তুও কাঁঠাল খেতে ভালোবাসে না, কিন্তু এঁচোড়ের তরকারি তার ভালো লাগে। এত কাঁঠালে কত এঁচোড়ের তরকারি না হতে পারে। শিশির ভেজা ঘাসের উপর দিয়ে হাঁটতে হাঁটতে সন্তু যেন হঠাৎ ডাকাত ফাকাত গুপ্তধন মারামারির কথা সব ভুলে গেল। মাথার ওপর নীল আকাশ, ঝকঝকে রোদ, বাতাসও ঠান্ডা ঠান্ডা। সন্তুর মনে হলো সে যেন কোথাও বেড়াতে এসেছে। টিলের ওপর এইরকম একটা বাড়ি, কাছাকাছি মানুষজন নেই। এইরকম জায়গা বেড়াবার পক্ষে খুব চমৎকার। মা বাবা মানুষজন সবাই মিলে এলে কি ভালো হতো।
হাঁটতে হাঁটতে সন্তু বাড়িটার সামনের দিকে চলে এলো। গেটের কাছে 3টে ঘোড়া এখনো বাঁধা আছে। ঘোড়াগুলোকে দেখে সন্তুর কালকে রাতের কথা মনে পড়ল। বাবা, এত রাতের মধ্যে কত কি কাণ্ডই না ঘটেছে। যাই হোক, শেষ পর্যন্ত এই ডাকাতরা সন্তুকে ধরে আনলেও সবচেয়ে বড় ব্যাপার এই যে কাকাবাবুর আর অসুখ নেই, তিনি ভালো আছেন। কাকাবাবু কি তার চিঠিটা পেয়ে গেছেন এতক্ষণে? সন্তু একবার মুখ ফিরিয়ে বাড়িটার দিকে তাকালো। কই, কেউ তো জাগেনি, কেউ তার উপর নজর রাখছে না। সন্তু এখন স্রেফ একটা দৌড় মেরে পালিয়ে গেলে কে তাকে ধরবে? ঘোড়াগুলোর কাছে এসে সন্তু দাঁড়ালো। এগুলো বেশি বড় ঘোড়া নয়, পাহাড়ি টাট্টু ঘোড়া। এই একটা ঘোড়ার পিঠে চেপে পালালে কেমন হয়? সন্তু কখনো ঘোড়ায় চড়া শেখেনি, তবুও তার ধারণা হলো টাট্টু ঘোড়ার পিঠে চাপা সহজ, যে কেউ পারে। একটা ঘোড়ার পিঠে হাত রাখলো সন্তু। ঘোড়াটা শান্তভাবে দাঁড়িয়ে রইল। সন্তুকে লাথি মারার চেষ্টা করলো না। ঘোড়ায় চাপার ইচ্ছাটা সন্তুর একেবারে অদম্য হয়ে উঠল। একটা ঘোড়ার বাঁধন খুলে দিয়ে লাগামটা হাতে নিল সে। পিঠে কিন্তু জিন নেই। লাফিয়ে কি করে পিঠে উঠবে ভাবতে ভাবতে সন্তুর মাথায় একটা বুদ্ধি এলো। লোহার গেট বেয়ে খানিকটা উপরে উঠে তারপর ঘোড়ার পিঠে চেপে যেতে পারে। সেইভাবে ঘোড়াটায় উঠে সন্তু বলল, হ্যাট হ্যাট। কিন্তু ঘোড়াটা নড়নচড়ন হয়ে দাঁড়িয়ে রইল। সন্তু তার হাঁটু দিয়ে কয়েকটা গোত্তা দিল, কোনো লাভ হলো না। কিন্তু একবার ঘোড়ায় চেপে পালাবার প্ল্যান করে আবার সেটা বদলাবার কোনো মানে হয় না। এখন যদি কেউ এসে পড়ে তাহলে সন্তুকে দেখে নিশ্চয়ই হাসবে। ঘোড়ায় চড়া বীর পুরুষ, অথচ ঘোড়া ছোটাতে জানে না। মরিয়া হয়ে সন্তু হাঁটু দিয়ে গোত্তাও মারতে লাগলো, আর লাগামটা ধরেও টানতে লাগলো খুব জোরে। তাতে ঘোড়াটা আওয়াজ করে 0 পা উঁচু করলো একেবারে। তারপরে ছুটতে লাগলো। প্রথম জাগুনিতে সন্তু প্রায় পড়েই যাচ্ছিল, কোনো রকমে সামনে নিল নিজেকে, কিন্তু বলগাটা খসে গেল তার হাত থেকে। মাথা নিচু করে হাত বাড়িয়ে সে বলগাটা ধরতে পারল না কিছুতেই। ঘোড়াটা যখন বেশ জোরে টিলার নিচের দিকে নামতে লাগলো তখন সন্তুর মনে হলো সে আর কিছুতেই ব্যালেন্স রাখতে পারবে না। এই অবস্থায় ছিটকে পড়ে গেলে হাত পা ভাঙবে নিশ্চয়ই। আর কোনো উপায় না দেখে সন্তু ঘোড়াটার গলা জড়িয়ে ধরল প্রাণপণে। ঘোড়াটাও বেশ অবাক হয়েছে নিশ্চয়ই, কারণ সে মাঝে মাঝেই চি হি হি করে ডাক ছাড়ছে। সে ছুটছেও এলোমেলোভাবে। টিলাটার নিচেই জঙ্গল, সেখানে ঢুকে ঘোড়াটা ফাঁকা জায়গা ছেড়ে বড় বড় গাছের ধার ঘেঁষে যাচ্ছে। মাঝে মাঝে সন্তুর গা ঘষ্টে যাচ্ছে। একবার সে ভাবছে কোনো গাছের ডাল ধরে ঝুলে পড়বে কিনা, কিন্তু সাহস পাচ্ছে না। কোন দিকে যে ঘোড়াটা যাচ্ছে তাই বা কে জানে। জঙ্গল ক্রমেই ঘন হচ্ছে। কাল রাত্রিরে এই পথ দিয়ে গিয়েছিল কিনা তা সন্তুর মনে নেই। অন্ধকারের মধ্যে ভালো করে কিছু দেখতেই তো পায়নি সে। প্রায় আধ ঘন্টা বাদে ঘোড়াটা একটা নদীর সামনে থামলো। কাল রাতেও সন্তুরা একটা নদী পার হয়েছিল। এটা কি সেই নদী? তাই বা কে জানে। যা থাকে কপালে ভেবে সন্তু লাফিয়ে নেমে পড়ল নদীর ধারে নরম মাটিতে। আসলে ওইভাবে ঘোড়ার গলা জড়িয়ে শুয়ে থাকতে তার খুব কষ্ট হচ্ছিল। ওরকমভাবে আর যাওয়া যাবে না। যাই হোক, সন্তু মোটামুটি তার সার্থকতায় বেশ খুশি হয়েছে। বিনা বাধাতেই সে পালিয়ে আসতে পেরেছে। এখন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে তার কোনো আপত্তি নেই। ঘুরতে ঘুরতে ঠিক যেন এক সময় সে একটা কোনো শহরে পৌঁছে যাবে। এতক্ষণ জঙ্গলের মধ্যে কোনো মানুষজন দেখেনি। এবারে নদীর ধারে সে যেন তাদের কথাবার্তার শব্দ শুনতে পেল। একটা কি যেন বড় গাছ নদীর ওপর অনেকখানি ঝুঁকে আছে। কথা শোনা যাচ্ছে তার ওধার থেকেই। সন্তু আস্তে আস্তে গিয়ে গাছটার কাছে দাঁড়ালো। পাতার ফাঁক দিয়ে দেখলো দুজন জেলে মাছ ধরছিল। একজন বয়স্ক লোক, একজন প্রায় সন্তুর সমান। সন্তু ভাবল, যাক, ভয়ের কিছু নেই। তবে এক্ষুনি সে লোকগুলোর কাছে গেল না। এদিকে একটা গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসলো।
ওদের কথাবার্তা সে শুনতে পাচ্ছে। একটু পরেই ওদের কয়েকটা কথা শুনে সে উৎকণ্ঠ হয়ে গেল। বয়স্ক ছেলেটি ছোট ছেলেটিকে বলছে, সবই কপাল বুঝলি, আমিও মাছ ধরি আর তোর সুবল কাকাও মাছ ধরতো। সেই ছোটবেলা থেকে আমরা সমানে এই কাজ করছি। মাছ ধরা ছাড়া আমরা আর কিচ্ছু জানি না, অথচ আজ আমি কোথায় আর তোর সুবল কাকু কোথায়। ছেলেটি বলল, সুবল কাকাকে তো সাপে কামড়েছে। জেলেটি বলল, সাপে কি আর এমনি এমনি কামড়েছে? নিয়তি যে ওকে টেনে নিয়ে গেছে, আমি বারণ করেছিলাম। ছেলেটি বলল, মাছ ধরা ছেলে সুবল কাকু জঙ্গলে খরগোশ মারতে গিয়েছিল। খরগোশ না হাতি? আমরা জলের মাছ মারতে জানি, ডাঙার শিকারের কি জানি। আসল কথা কি জানিস, একদিন হাট থেকে সুবল আর আমি ওই জঙ্গলের মধ্যে দিয়ে ফিরতেছিলাম। এমন সময় কি যেন একটা জিনিস চকচক করে উঠল। একটুখানি মাটি করেই সুবলই সেটা টেনে তুলল। সেটা একটা সোনার টাকা। আগেকার রাজা মহারাজাদের আমলে ওই রকম টাকার চল ছিল। তা সেই টাকাটা পেয়ে সুবলের কি আহ্লাদ, লাফাতে লাগলো একেবারে। আমি বললুম, ওরে সুবল, এসব বড় মানুষদের জিনিস গরিবের ঘরে রাখতে নেই, ও টাকাটা তুই থানায় জমা দিয়ে দে। তা সে কথা সে কিছুতেই শুনবে না। সোনার টাকা পেয়ে একেবারে পাগল হয়ে গেল। অন্য কাজকর্ম সব ছেড়ে ছুড়ে দিনরাত জঙ্গলে পড়ে থাকতো। লোককে বলতো খরগোশ মারতে যায়, কিন্তু আমি তো জানি ও সেখানে যত গর্ত আছে আর পাথরের ফোকর আছে সব জায়গায় হাত ভরে ভরে খুঁজতো। সেই রকম একটা গর্তে হাত ঢুকিয়েই তো সাপের কামড় খেল। ছেলেটি জিজ্ঞেস করল, জঙ্গলের মধ্যে একখানা সোনার টাকা এলো কি করে? বয়স্ক লোকটি বলল, ও জায়গাটারে কয় জঙ্গলগড়। এককালে ওখানে ত্রিপুরার এক মহারাজা এসে লুকিয়েছিলেন। তাই লোকে এখন বলে ওখানকার মাটির নিচে অনেক সোনা দানা পোতা আছে। জঙ্গলগড়ের নাম শুনেই সন্তু উঠে দাঁড়িয়েছে। এই বয়স্ক লোকটি তাহলে জানে জঙ্গলগড় কোথায়? তাহলে তো এক্ষুনি ওর সঙ্গে ভাব করা দরকার। কিন্তু সন্তু ওদের সঙ্গে কথা বলতে যাবার আগেই অন্য একটা শব্দ শুনতে পেল। টকবক করে ঘোড়া ছুটিয়ে কারা যেন এদিকেই আসছে। পুলিশরা যে লোকটিকে ধরে নিয়ে এসেছে, কাকাবাবু তার আপদ মস্তক দেখলেন কয়েকবার। ধুতি আর নীল রঙের শার্ট পরা, সাদামাটা চেহারার একজন মানুষ, মুখে একটা ভয়ের ছাপ। কাকাবাবু বললেন, ওকে ছেড়ে দেওয়া হোক, এই লোকটাকে ধরে রেখে কোনো লাভ নেই। কই চিঠিটা কই? শিশির দত্তগুপ্ত উঠে লোকটির মুখোমুখি দাঁড়িয়ে কটমট করে তাকিয়ে বললেন, এই তুই এই চিঠি কোথায় পেয়েছিস? লোকটি বলল, আমি বাজারের কাছে দাঁড়িয়েছিলুম, একজন লোক এসে বলল এই চিঠিটা রাজার অতিথিশালায় পৌঁছে দিলে আমায় একটা টাকা দেবে, তাই আমি। শিশির দত্তগুপ্ত ধমক দিয়ে বললেন, সবাই এই এক গল্প বলে, যদি জেলে যেতে না চাস তো সত্যি কথা বল। লোকটি বলল, 1 টাকা নয়, 5 টাকা। হ্যাঁ, সত্যি কথা বলছি স্যার, 10 টাকা দিয়েছে। আমি দিব্যি কেটে বলছি, তার বেশি দেয়নি। একটা চিঠি পৌঁছে দেওয়ার জন্য 10 টাকা দিল? হ্যাঁ স্যার, ফস করে টাকাটা আমার পকেটে গুঁজে দিল। আমি ভাবলুম ডাকে চিঠি যেতে 35 পয়সা লাগে, আমি পাচ্ছি 10 টাকা, মোটে তো 2 পা রাস্তা, তাই ওদের কথা রাজি হয়ে গেলুম। ওদের মানে? ওই যে বললি একটা লোক, ফের মিথ্যে কথা। একজন লোক আমার সঙ্গে কথা বলছিল, আর একটা লোক পাশে দাঁড়িয়েছিল। তারা তোর চেনা? না স্যার, কোনোদিন দেখিনি। অচেনা লোক এসে তোকেই চিঠি দেবার কথা বললো কেন? আমি এক জায়গায় চুপচাপ দাঁড়িয়েছিলাম কিনা, পকেটে একটা টাকাও নেই, ভাবছিলাম কি করে কিছু রোজগার করা যায়, তাই বোধহয় ওরা ঠিক বুঝেছে। লোক দুটোকে দেখতে কেমন? খুব ভালো দেখতেও নয়, আবার খুব খারাপ দেখতেও বলা যায় না। ভালো খারাপের কথা হচ্ছে না, লোক দুটোকে দেখলে কি মনে হয়, চোর ডাকাতের মতন? একটু চিন্তা করে লোকটি বলল, আজ্ঞে না। তবে কি ভদ্রলোকের মতন? আজ্ঞে না, চোর ডাকাতের মতনও না, ভদ্রলোকের মতনও না, তবে কিসের মতন? আগে পুলিশের মতন।
খুব গাট্টা গোটা চেহারা আর লম্বা গোপ আছে। তুই যে বাজারের সামনে একলা দাঁড়িয়েছিলি তার কোনো সাক্ষী আছে? স্যার, সাক্ষী রেখে কি একলা দাঁড়িয়ে থাকা যায়? ফের মুখে মুখে কথা বলছিস, যা জিজ্ঞেস করছি তার জবাব দে। পান্নাদার পাশের দোকানের সামনে দাঁড়িয়েছিলুম, পান্নাদা নিশ্চয়ই দেখেছে আমাকে। শিশির দত্তগুপ্ত একজন পুলিশকে বললেন, অবিনাশ, একে বাজারের কাছে নিয়ে যাও, লোকজনকে জিজ্ঞেস করে দেখো এ সত্যি কথা বলছে কিনা। পুলিশ দুজন লোকটিকে নিয়ে টানতে টানতে বেরিয়ে গেল। কাকাবাবু সন্তুর চিঠিটা 2-3 বার পড়লেন, কাগজটা উল্টে পাল্টে দেখলেন ভালো করে, তারপর সেটা এগিয়ে দিলেন নরেন্দ্র বর্মার দিকে। নরেন্দ্র বর্মা জিজ্ঞেস করলেন, এটা সন্তুর হ্যান্ডরাইটিং ঠিক আছে তো? কাকাবাবু বললেন, হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। যে জায়গায় সন্তুকে হাতকে রেখেছে সেখানে তো কাগজ কালি কলম কিছু পাওয়া যায় না, জঙ্গলের মধ্যে কোন গোপন আস্তানা মনে হচ্ছে। নরেন্দ্র বর্মা বললেন, এরা কুইক কাজকাম করে তো, বহুত জলদি চিঠি চলে এলো, তার মানে খুব বেশি দূরে নেই, ঠিক কি না? এখন কি করা যাবে? শিশির দত্তগুপ্ত চিঠিটা নিয়ে 2 বার পড়লেন, তারপর বললেন, এবারে সবকটাকে জালে ফেলা যাবে। আপনি ওদের সঙ্গে একলা দেখা করবেন, আমি পুলিশ ফোর্স নিয়ে দূরে অপেক্ষা করব। আপনার হাত থেকে ওরা জঙ্গলগড়ের ম্যাপটা যেই নিতে যাবে অমনি আমরা ক্যাক করে চেপে ধরবো ওদের। কাকাবাবু বললেন, দেখা করব মানে? কোথায় দেখা করব? সেরকম কোনো জায়গার কথা তো লেখেনি। তাই তো, আসল কথাটাই লিখতে ভুলে গেছে। নরেন্দ্র বর্মা বললেন, সন্তু তো জঙ্গলগড়ের প্ল্যান একে পাঠিয়ে দিতে বলেছে। কাকাবাবু বললেন, সেটাই বা পাঠাবো কোথায়? নরেন্দ্র বর্মা বললেন, সন্তু চোকরা বহুত দুষ্টু আছে, ইচ্ছে করে অস্পষ্ট চিঠি লিখেছে যাতে কিনা আরও টাইম পাওয়া যায়। কাকাবাবু বললেন, সন্তু তো আর নিজের ইচ্ছেতেই চিঠি লেখেনি, ওকে দিয়ে জোর করে লেখানো হয়েছে। এই দেখো, কাগজের উপর 1 ফোঁটা রক্ত, এর কার রক্ত বলে মনে হয়? শিশির দত্তগুপ্ত বললেন, ইস, একটা ছোট ছেলের উপর অত্যাচার করেছে ওরা, রাগে আমার গা জ্বলে যাচ্ছে, একদিন সবকটাকে ধরে চাপকাবো। কাকাবাবু বললেন, আমার খালি ভয় হচ্ছে সন্তু আবার পালাবার চেষ্টা না করে। ও যা ছটফটে ছেলে, চুপচাপ বন্দি হয়ে থাকবে না নিশ্চয়ই। পালাতে গিয়ে ধরা পড়লে আরো বিপদ, ওরা সাংঘাতিক লোক। শিশিরবাবু উত্তেজিতভাবে ঘরের মধ্যে পায়চারি করতে করতে বললেন, আমি একটা জিনিস ভাবছি, ওদের কাছে একটা টোপ দিলে কেমন হয়? নরেন্দ্র বর্মা বললেন, টোপ? কি টোপ? শিশিরবাবু বললেন, বেইট কিংবা ডিকয়। ধরুন আমরা আর একটা লোককে অবিকাল মিস্টার রায়চৌধুরীর মতন সাজিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হলো, ওরা নিশ্চয়ই তাকে ফলো করবে, তারপর তাকে ধরবে, তখন পেছন পেছন গিয়ে আমরা ওদের সবকটাকে ধরবো। কাকাবাবু বললেন, আমার মতন একজনকে সাজাবেন? তা আবার হয় নাকি, সে তো ওরা চিনে ফেলবে। শিশিরবাবু বললেন, না না, অত সহজ নয়, আমাদের পুলিশ লাইনে ছদ্মবেশের এক্সপার্ট আছে, দেখবেন একজনকে এমন আপনার মতন সাজিয়ে আনবো যে আপনি নিজেই বুঝতে পারবেন না, একেবারে ক্র্যাচ ট্র্যাচ সব থাকবে। কাকাবাবু বললেন, ভালো কথা মনে করিয়ে দিয়েছেন, আমার একজোড়া ক্রাচ চাই, আজ দুপুরের মধ্যেই পাঠিয়ে দেবেন। আমার মতন একজনকে সাজাবার দরকার কি, আমি নিজেই তো জঙ্গলে একা যেতে পারি। শিশিরবাবু বললেন, না না, আপনাকে আর আমরা বিপদের মধ্যে পাঠাতে চাই না, আপনার শরীর খারাপ, তার উপর অনেক ধকল গেছে এর মধ্যে। নরেন্দ্র ভার্মার দিকে ফিরে তিনি বললেন, আপনি বলুন মিস্টার ভার্মা, মিস্টার রায়চৌধুরীকে কি আবার বিপদের মধ্যে পাঠানো উচিত? নরেন্দ্র ভার্মা বললেন, রায়চৌধুরীকে কি ত্রিপুরায় পাঠাবার যে এরকম রেজাল্ট হবে তা তো বুঝিনি আগে, সব কিছু অন্যরকম হয়ে গেল কি না, আমাদের প্ল্যান সব গড়বড় হয়ে গেল। শিশিরবাবু একটু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনারা মিস্টার রায়চৌধুরীকে প্ল্যান করে ত্রিপুরায় পাঠিয়েছেন কেন? নরেন্দ্র বর্মা বললেন, হ্যাঁ, এটা কি দিল্লি থেকে প্ল্যান করা হয়েছিল, আমার বস মিস্টার রাজেন্দ্র ভার্গবের মাথা থেকে এটা বেরিয়েছে। আপনি যেমন বললেন না, সেই রকম আগেই আমরা রাজা রায়চৌধুরীকে এখানে টোপ ফেলেছি। বলেই নরেন্দ্র বর্মা হাসতে লাগলেন। কাকাবাবুও হাসতে হাসতে বললেন, বাহ, বেশ মজা, আমাকে তোমরা ফেলবে, আমার জীবনের বুঝি কোনো দাম নেই?
গৌহাটি এয়ারপোর্ট থেকে যখন আমায় আবার প্লেনে তোলা হলো, তখনই আমি বুঝেছি আমাকে আগরতলা নিয়ে আসা হচ্ছে বিশেষ উদ্দেশ্যে। সেই জন্যই তো আমি তখন থেকে পাগল সেজে গেলাম। নরেন্দ্র ভার্মা বললেন, তোমার জীবনের দাম, তোমাকে মারতে পারে এমন বুকের পাটা হোল ইন্ডিয়াতে কিসি কো নেই হে। বন্দুকের গুলি খেয়েও তুমি মরো না। কাকাবাবু বললেন, আমি সত্যিকারের বন্দুকের গুলি কখনো খাইনি, খেলে ঠিকই মরে যাব, খেয়েছি তো ঘুম পাড়ানো গুলি। শিশির দত্তগুপ্ত তখন কিছুই বুঝতে পারছে না দেখে কাকাবাবু বললেন, ব্যাপারটা কি জানেন, কলকাতার পার্কে আমার ঘুম পাড়াবার গুলি মারা হয়েছিল। এরকম গুলি তো বাজারে বিক্রি হয় না। তাহলে যে আমাকে মেরেছে সে এই গুলি পেল কোথায়? আপনি পুলিশের লোক, আপনি জানবেন নিশ্চয়ই। কয়েক মাস আগে একটা হিংস্র ভাল্লুককে ধরবার জন্য দিল্লি থেকে ওই রকম 6টা গুলি আনা হয়েছিল ত্রিপুরায়। ভাল্লুকটাকে 2টো গুলিতেই বশ করা গিয়েছিল। তারপর বাকি 4টে গুলি আর পাওয়া যায় না। শিশিরবাবুর মুখে একটা লজ্জার ছায়া পড়ল। তিনি বললেন, হ্যাঁ ঠিকই বলেছেন, সে গুলি 4টে কীভাবে হারালো তা কিছুতেই বোঝা গেল না। অনেক খোঁজ করা হয়েছিল। নরেন্দ্র ভার্মা বললেন, রায়চৌধুরীকে ত্রিপুরায় পাঠানো হলো একটা কারণে, সে অনেক বড় ব্যাপার। একটা ইন্টারন্যাশনাল গ্যাংকে পাকড়াতে চেয়েছিলাম। এখন এখানে এসে শুনছি জঙ্গলগড়, গুপ্তধন, ফলানো সব লোকাল ব্যাপার। দূত, চলো কালই ফিরে যাই। কাকাবাবু বললেন, তুমি ভুলে যাচ্ছ, সন্ধুকে এখনও একদল সাংঘাতিক হিংস্র লোক আটকে রেখেছে। 10টা ইন্টারন্যাশনাল গ্যাংয়ের চেয়েও সন্তুর জীবনের দাম আমার কাছে অনেক বেশি। শিশিরবাবু বললেন, আপনি চিন্তা করবেন না, আপনার ভাইপোকে ঠিক আমি উদ্ধার করে দেব। এই সময় একজন পুলিশ এসে খবর দিল শিশির দত্তগুপ্তের ফোন এসেছে নিচে। শিশিরবাবু ফোন ধরতে চলে গেলেন আর কাকাবাবু আর নরেন্দ্র ভার্মা ফিসফিস করে কথা বলতে লাগলেন। শিশির দত্তগুপ্ত ফিরে এলেন দারুণ উত্তেজিতভাবে। দরজার কাছ থেকে বেরিয়ে বললেন, ধরা পড়েছে, ধরা পড়েছে। কাকাবাবু মুখ তুলে বললেন, কে? ওদের 3 জন জঙ্গলের মধ্যে লুকিয়েছিল কাল রাতে, যারা আপনাদের ধরে নিয়ে গিয়েছিল। এই 3 জন ছিল সেই দলে, নিজেরাই স্বীকার করেছে। এখন ওদের চাপ দিলে বাকি সব কটার সন্ধান পাওয়া যাবে। নরেন্দ্র ভার্মা বললেন, গুড ওয়ার্ক। শিশিরবাবু বলেছিলাম না পালাতে পারবে না, জাল ছড়িয়ে রেখেছি, ওটা ঠিক ধরা পড়বে। লোক 3টে লকআপে আছে, এখন ওদের জেরা করব, চলুন আমার সঙ্গে। নরেন্দ্র ভার্মা যাবার জন্য পা বাড়ালেও কাকাবাবু বিশেষ উৎসাহ দেখালেন না। তিনি বললেন, আপনারা ঘুরে আসুন, আমার আর যাবার দরকার নেই, আমি ততক্ষণ বরং জঙ্গলগড়ের ম্যাপটা এঁকে ফেলি। শিশির দত্তগুপ্ত বললেন, ঠিক আছে, সেই ভালো, চলুন মিস্টার ভার্মা। ওরা দরজার বাইরে যেতেই কাকাবাবু আবার ডেকে বললেন, শিশিরবাবু, আমার জন্য 2টো ক্রাচ পাঠাতে ভুলবেন না, আমি একটু নিজে নিজে হাঁটতে চাই। ঘোড়ার পায়ের আওয়াজ শুনেই সন্তু তরতর করে সেই ঝাঁকড়া গাছটায় চড়তে শুরু করে দিল। বেশ খানিকটা উঁচুতে উঠে লুকিয়ে রইল পাতার আড়ালে। তার শরীরে সমস্ত শিরা যেন টান টান হয়ে গেছে। সে আবার ধরা পড়তে চায় না কিছুতেই। প্রথমে মনে হয়েছিল অনেকগুলো ঘোড়া আসছে, তারপর বোঝা গেল একটাই ঘোড়ার পায়ের শব্দ। ঘোড়াটা ঠিক এই দিকেই আসছে। সন্তু যে ঘোড়াটার পিঠে এসেছিল সেটা শব্দ শুনে মুখ ফিরিয়ে আছে। একটু বাদেই দেখা গেল একটা ঘোড়া এসে দাঁড়ালো সন্তুর ঘোড়াটার পাশে। তার পিঠে যে বসে আছে তাকে চিনতে সন্তুর প্রথমে একটু অসুবিধা হয়েছিল। খাকি প্যান্ট আর একটা ছাই রঙের হাফ শার্ট পরা গাট্টা গোট্টা লোক। ঘোড়া থেকে নেমে লোকটি এই গাছের দিকে মুখ ফেরাতেই তার সিন্ধু গোটকের মতন ঝোলা গোপ দেখেই সন্তু চিনতে পারল এ তো সেই মেজর। একটু দূরে জেলে দুজনের কথাবার্তা তখনও শোনা যাচ্ছে। মেজর নদীর ধারে এসে উকি দিয়ে দেখলো একবার, তারপর মুখ উঁচু করে বলল, কই হে সন্তুবাবু, কোথায় লুকোলে? চলে এসো, ভয় নেই। সন্তু একেবারে নিঃশ্বাস বন্ধ করে রইল যাতে কোনো শব্দ না হয়, কিন্তু পাতার আড়ালে তার সম্পূর্ণ শরীরটা আড়াল পড়েনি। এখানে বেশিক্ষণ আত্মগোপন করে থাকা যাবে না। মেজর আবার বলল, কোন গাছে উঠে বসে আছো? ও সন্তুবাবু, শিগগির নেমে এসো, সময় নষ্ট করে লাভ নেই। সন্তু বুঝতে পারল সত্যিই সময় নষ্ট হচ্ছে। মেজর সবকটা গাছ ভালো করে দেখতে শুরু করলেই সে ধরা পড়ে যাবে।
তাছাড়া তাড়াহুড়ো করে ওঠার সময় তার এক পাটি চটি পড়ে আছে গাছের নিচে। সন্তু ডালপালা সরিয়ে বলল, আসছি। তারপর সরিয়ে নেমে পড়ল। মেজর তার সামনে এসে দাঁড়াতেই সন্তু একটুও অবাক হওয়ার কিংবা ভয় পাবার ভয় না দেখিয়ে খুব সাধারণভাবে জিজ্ঞেস করলো, আপনি আমায় কি করে খুঁজে পেলেন? মেজর সারা মুখে হাসি ফুটিয়ে বলল, এই তো খুব সহজ। তুমি আমাদের এইসব ঘোড়া চালাতে পারবে না তা জানি। ঘোড়া তোমাকে সেখানে নিয়ে যাবে, যেখানে নিয়ে যাবে সেখানেই তোমায় যেতে হবে। এই ঘোড়াগুলো নদীর ওপারের একটা গ্রামে থাকে, সেই জন্য ছাড়া পেলে ওরা সেই দিকেই যেতে চায়। সন্তু বলল, বিচ্ছিরি ঘোড়া, আমি নেপালে এর চেয়ে অনেক ভালো ঘোড়ায় চেপেছি। মেজর বলল, সে যাই হোক, শেষ পর্যন্ত সেই পালালে তাহলে। এখন কি হবে? তুমি আমায় ফাঁসাবার ব্যবস্থা করে এসেছো। রাজকুমার ঘুম থেকে উঠে যদি দেখে তুমি নেই, অমনি সঙ্গে সঙ্গে আমার পেটে একটা গুলি চালাবে না? এখন তোমায় যদি আমি আবার ধরে নিয়ে যাই তাহলে আমি হয়তো বকশিস পাবো, কিন্তু তোমার কি অবস্থা করে ছাড়বে বলো তো? সন্তু বলল, দোষ তো আপনারই। আপনি ভালো করে পাহারা দেননি কেন? দরজা সব সময় খোলা। আমি বাড়ি থেকে বেরিয়ে এসে ঘোরে চললুম, কেউ আমায় দেখতেই পেল না। মেজর মুচকি হেসে বলল, আমি কিন্তু দেখেছি। রান্নাঘরের জানলা দিয়ে সব লক্ষ্য করছিলুম। সন্তু এবার লোকটির দিকে ভুরু কুঁচকে তাকালো। কাল রাত্রির থেকেই এই লোকটির ব্যবহার সে ঠিক বুঝতে পারছে না। লোকটি কি ভালো মানুষ না মিচকে শয়তান? লোকটি বলল, শোনো সন্তুবাবু, তোমায় সব কথা খুলে বলি। আমার নাম নরহরি কর্মকার। একটা গভর্নমেন্ট অফিসে সিকিউরিটি ডিউটি করতুম। একবার লোভের বসে হিরে চুরি করেছি, সেই জন্য আজ আমার বড় লজ্জা। কিন্তু নিজের দোষে তারপর আমি ক্রমশই চোর ডাকাতদের দলে জড়িয়ে পড়েছি। আমি চাই না শেষে দাগি আসামি হয়ে সারা জীবন কাটাতে হবে। তাই আমি ইচ্ছে করে তোমার পালার ব্যবস্থা করে দিয়েছি। এসো, তোমাতে আমাতে দুজনেই এখন পালাই। তোমার কাকাবাবুর সঙ্গে অনেক বড় বড় লোকের চেনা আছে, তাকে বলে আমার একটু ব্যবস্থা করে দিও। আমি 2-1 বছর জেল খাটতে রাজি আছি, তার বেশি শাস্তি যেন না হয়। সন্তু কথাগুলো শুনে গেল। বিশ্বাস করবে কি করবে না তা এখন ঠিক করতে পারল না। নরহরি কর্মকার বলল, এখানে আর থাকা ঠিক নয়। ওরা খুঁজতে শুরু করলে প্রথমে এখানেই আসবে। চলো এক্ষুনি আগরতলা যাই। তুমি আমার সঙ্গে এক ঘোড়ায় চেপে যেতে পারবে? সন্তু বলল, আমি এখন আগরতলায় যাব না। নরহরি কর্মকার চোখ প্রায় কপালে তুলে বলল, আগরতলায় যাবে না? তোমার কাকাবাবু তো সেখানেই আছেন। সন্তু বলল, তা হোক, এখানে কাছেই জঙ্গলগড়, আমি সেখানে যেতে চাই। নরহরি বলল, এখানে জঙ্গলগড়? কে বলল তোমাকে? সন্তু দূরের জেলের দুজনের দিকে হাত দেখিয়ে বলল, ওই ওরা জানে, ওরা বলা বলি করছিল। নরহরি অবজ্ঞার হাসি দিয়ে বলল, দূর, ওসব বাজে কথা। ওরকম কত জঙ্গলগড় আছে, কোথাও জঙ্গলের মধ্যে 2-1টা ভাঙা বাড়িটারি থাকলেই লোকে তার নাম দেয় জঙ্গলগড়। সেরকম জায়গার তো অভাব নেই এদেশে। সন্তু বলল, তবু আমি এই জঙ্গলগড়ে যেতে চাই। নরহরি বলল, কি ছেলে মানুষই করছো? আসল জঙ্গলগড়ের খবর তোমার কাকাবাবু ছাড়া আর কেউ জানে না। এই রাজকুমার আর অন্যরা কীরকম খোঁজাখুঁজি করেছে। সন্তু বলল, ওরা যে জঙ্গলগড়ের কথা বলছে সেখানে একটা সোনার মুদ্রা পাওয়া গেছে। নরহরি চমকে উঠে বলল, মুদ্রা মানে টাকা? সোনার টাকা? চলো তো। 2 পা গিয়েই নরহরি আবার থেমে গেল। মুখে ফুটে উঠল একটা অসহায় ভাব। ডান হাত দিয়ে গোঁফ চুলকাতে চুলকাতে বলল, না না সন্তুবাবু, আমায় আর লোভ দেখিও না। সোনার টাকা শুনেই আমার মনটা চমকে উঠেছিল। একবার হিরে চুরি করে আমি হাড়ে হাড়ে বুঝেছি যে আমাদের মতন লোকদের হিরে মুক্ত সোনাদানা সহ্য হয় না। ওসবে একবার হাত দিলেই বিপদ। জঙ্গলগড়ের সোনায় যদি আমি হাত দিই তাহলেই রাজকুমারের দলবল আমায় একেবারে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলবে। সন্তু আর কোনো কথা না বলে এগিয়ে গেল জেলে দুজনের দিকে। নরহরি তার পেছন পেছন এসে কাতরভাবে বলল, কোথায় যাচ্ছ সন্তুবাবু? আমি ভালো কথা বলছি, আগরতলায় চলো। সন্তু সে কথায় কর্ণপাত করল না। জেলে দুজন এখন কথা থামিয়ে মন দিয়ে মাছ ধরছে।
একটা জাল ফেলে সেটা টেনে তুলছে খুব আস্তে আস্তে। জাল টেনে তোলার সময় তারা একেবারে চুপ করে থাকে। সন্তু আর নরহরি ওদের কাছে যখন পৌঁছলো তখনও জালটা পুরো টেনে তোলা হয়নি। বড় জেলেটি ওদের দিকে ঘাড় ঘুরিয়ে দেখলো, শুধু কোনো কথা বলল না। জালটা তোলার পর দেখা গেল তার গায়ে কয়েকটা ছোট ছোট মাছ লেগে আছে, চকচকে রুপোলি রঙের। ছোট ছেলেটি জাল থেকে মাছ ছাড়িয়ে ছাড়িয়ে খালুইতে রাখতে লাগলো। বড় জেলেটি গম্ভীরভাবে বলল, এ মাছ বিক্রি নেই, মহাজনকে দিতে হবে। নরহরি লোকটার ঘাড় চেপে ধরে হুঙ্কার দিয়ে বলল, তোর মাছ কে চাইছে? জঙ্গলগড়ের সোনার টাকা কে নিয়েছে আগে বল। লোকটি ভয় পেয়ে গিয়ে বলল, সোনার টাকা? আমি তো সোনার টাকা নিইনি, মা কালীর দিব্যি বলছি। তবে কে নিয়েছে? সে তো সুবল। কোথায় সেই সুবল? এক্ষুনি আমাদের নিয়ে চল তার কাছে। ছোট ছেলেটি এবারে বলে উঠল, সুবল কাকা তো মরে গেছে, তাকে সাপে কামড়েছে। নরহরি প্রচণ্ড ধমক দিয়ে বলল, মরে গেছে? মিথ্যে কথা বলছিস আমার কাছে, এক্ষুনি থানায় নিয়ে যাব। সন্তু বলল, ওরা আগেই বলছিল সুবলকে সাপে কামড়েছে। ঠিক আছে, সেই জঙ্গলগড় জায়গাটা কোথায়, আমাদের একটু দেখিয়ে দেবে চলো তো। নরহরি বলল, যেখানে সোনার টাকা পাওয়া গেছে সেই জায়গাটা কে দেখেছে? তুই দেখেছিস? বড় জেলেটি বলল, বাবু সেখানে যেও না, সেখানে খুব সাপখোপের উপদ্রব, জায়গাটা ভালো না। নরহরি বলল, সাপ থাক আর যাই থাক, সে আমরা বুঝবো, শিগগির সেখানে আমাদের নিয়ে চল। বড় জেলেটি কাঁদো কাঁদোভাবে বলল, সে যে অনেক দূরের পথ, সেখানে তোমাদের নিয়ে গেলে আমার যে আজকে দিনটার রোজগার নষ্ট হয়ে যাবে। নরহরি বলল, মনে কর তোর জ্বর হয়েছে, তাহলেও কি মাছ ধরে রোজগার করতে পারবি? জেলেটি বলল, আমার জ্বর হয়নি, তবু শুধু শুধু মনে করতে যাবো কেন? মনে করো তুমি রাজা, তাহলে কি তুমি রাজা হয়ে যাবে? সন্তু বলল, ঠিক আছে, সবটা পথ তোমায় নিয়ে যেতে হবে না, খানিকটা দূর গিয়ে আমাদের বুঝিয়ে দাও ঠিক কোন দিকে যেতে হবে। ছোট জেলেটিকে সেখানেই বসিয়ে রেখে ওরা তিনজন চলল, নদীর ধার ঘেঁষে ঘেঁষে। তার আগে নরহরি ঘোড়া দুটোকে ঠেলে ঠেলে নদীতে নামিয়ে দিয়ে এলো, পরে দুটো সাঁতরাতে সাঁতরাতে চলে গেল নদীর ওপারে। খানিকটা দূরে গিয়ে ও নরহরি থেমে গিয়ে ফিসফিসিয়ে সন্তুকে বলল, ওই ছোড়াটাকে ওখানে বসিয়ে রেখে আসা ঠিক হলো না, কেউ আমাদের খুঁজতে এলে ওর কাছ থেকে সব কথা জেনে যাবে। সে বড় জেলেটিকে বলল, এরপর সারাদিন মাছ ধরলে তোর আর কত রোজগার হতো? জেলেটি বলল, মাছ ধরতে পারি না পারি, রোজ মহাজনকে 10 টাকা শোধ দিতে হয়, এখন তো মাছ ওঠেই না। নরহরি তো তার পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে দিয়ে বলল, এই নে, এখন ওই ছেলেটাকেও ডাক, ছেলেটাও আমাদের সঙ্গে চলুক, আমাদের জায়গাটা দেখিয়ে দিয়ে তোরা আজ গায়ে ফিরে যাবি। খবরদার কাউকে কিচ্ছু বলবি না, এসব পুলিশের কাজ, খুব গোপন রাখতে হয়। প্রায় 1 ঘন্টা চলার পর ওরা নদীর ওপর একটা সাঁকো দেখতে পেল, খুব লড়বড়ে বাঁশের সাঁকো। সেটার ওপর দিয়ে খুব সাবধানে ওরা এক এক করে চলে এলো অন্য ধারে। আবার নদীর ধার দিয়েই হাঁটতে হলো প্রায় 1.5 ঘন্টা। এদিকটায় বেশ ঘন জঙ্গল, অনেক গাছের ডালপালা ঝুঁকে পড়েছে নদীর জলে। আসবার পথে গোটা 2 গ্রাম চোখে পড়েছে, কিন্তু এই জায়গাটা একেবারে জনমানব শূন্য। কয়েকটা পাখির তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে, নদীটাও ক্রমশ সরু হয়ে আসছে, সামনেই পাহাড় আছে মনে হয়। এক জায়গায় বড় ছেলেটি থমকে দাঁড়িয়ে পড়ে বলল, এবার আপনারা যান, আমরা আর যাব না। সন্তু জিজ্ঞেস করল, জঙ্গলগড় আর কত দূর? সামনে আরেকটুখানি গেলেই দেখতে পাবেন, একেবারে নদীর ধারেই। নরহরি জিজ্ঞেস করল, তোমাদের গা ছেড়ে এত দূরে জঙ্গলে এসেছিলে কেন শুনি? তোমাদের নিশ্চয়ই কোনো মতলব ছিল। বড় ছেলেটি বলল, নিয়তি বাবু, নিয়তি। এইদিকে এক গায়ে সুবলের শ্বশুর বাড়ি, একটু আগের ফাঁকা মাঠ দিয়েও যাওয়া যায়, আর এই জঙ্গলের মধ্যে দিয়েও যাওয়া যায়। তা সুবলের কি দুর্বুদ্ধি হলো, বলল এই জঙ্গলের মধ্যে দিয়েই যাই, যদি 2-1টা খরগোশ মারতে পারি। সেই লোভই তার কাল হলো। নরহরি বলল, ঠিক আছে, তোমরা এবারে ফিরে যেতে পারো। বড় জেলেটি বলল, অনেক বেলা হয়ে গেল, আপনারা এখন জঙ্গলে যাবেন, তারপর ফিরবেন কখন? জায়গাটা ভালো না, তাছাড়া দুপুরে খাওয়া দাওয়াই বা করবেন কোথায়? নরহরি বলল, সে আমরা বুঝবো, তোমরা এখন যাও তো।
ওরা চলে যাবার পর সন্তু আর নরহরি খুব সাবধানে এগোতে লাগলো। একটু বাদেই তাদের চোখে পড়লো মাটিতে নানা রকম গর্ত, আর এখানে সেখানে পাথর আর কাঠের টুকরো ছড়িয়ে আছে। তারপর দেখা গেল একটা লম্বা পাথরের দেয়াল, তার মধ্যে কয়েকখানা পাথরের ঘর, কিন্তু কোনোটারই ছাদ নেই। একটা কারুকার্য করা কাঠের দরজা পড়ে আছে মাটিতে। পাথরের দেয়ালের পাশে দাঁড়িয়ে সন্তু ভাবল, এই কি তবে সেই জঙ্গলগড়? কাকাবাবু একা একাই দুপুরের খাওয়া শেষ করলেন। নরেন্দ্র বর্মা কিংবা শিশির দত্তগুপ্তের দেখা নেই। ওরা কোনো খবরও পাঠাননি। তবে একটু আগে শিশির দত্তগুপ্তের একজন আর্দালি এসে একজোড়া ক্রাচ দিয়ে গেছে কাকাবাবুকে। খেয়ে উঠে কাকাবাবু নিজের আঁকা ম্যাপগুলো দেখলেন কিছুক্ষণ ধরে। মোট 5টা ম্যাপ, তার মধ্যে 4খানা ছিঁড়ে ফেলে 1খানা রাখলেন তিনি। সেটাকে আবার নতুন করে আঁকলেন। তারপরে সেটাকে পকেটে ভরে রেখে তিনি ক্রাচ বগলে দিয়ে হেঁটে গিয়ে দাঁড়ালেন জানালার কাছে। অনেকদিন বাদে তিনি নিজে নিজে হাঁটছেন, কেমন যেন নতুন নতুন লাগছে। আকাশটা মেঘলা মেঘলা, চারদিকে কেমন যেন ঠান্ডা ঠান্ডা ভাব। বেশ একটা বেড়াবার মতন দিন কাকাবাবু ভাবলেন। এখন সন্তু কোথায়, কি করছে? ছেলেটাকে ওরা ঠিক মতন খেতে টেতে দিয়েছে তো? এবারে তিনি বেরিয়ে এলেন ঘর থেকে। বারান্দা পার হয়ে নামতে গেলেন সিঁড়ি দিয়ে। ক্রাচ নিয়ে হাঁটার অসুবিধে এই যে খটখট শব্দ হয়। কাকাবাবুর নিজস্ব ক্রাচের তলায় রবার লাগানো আছে, কিন্তু সে দুটো তো সঙ্গে আনেননি। নিচতলায় যে দুজন পুলিশের পাহারা দেবার কথা, তারা এখন রান্না বান্না নিয়ে ব্যস্ত। কাকাবাবু যে বাগানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন তা তারা লক্ষ্যও করল না। কাকাবাবু একটু মুচকি হাসলেন। সামনের লোহার গেটটা অবশ্য বন্ধ, তালা দেওয়া। অগত্যা কাকাবাবু নিজেই গেটের গায়ে দুবার থাবড়া মারলেন। সেই আওয়াজ শুনে পুলিশ বেরিয়ে এলো, আর কাকাবাবুকে দেখে প্রায় ভূত দেখার মতন মুখের ভাব হয়ে গেল তার। একটু তোতলাতে বলল, এ কি স্যার, আপনি? কাকাবাবু বললেন, আমি একটু বাইরে বেড়াতে যাব, গেটটা খুলে দাও। পুলিশটি বলল, আপনি বেড়াতে যাবেন? আপনার তো অসুখ, আপনি নিজে নিজে হাঁটছেন। কাকাবাবু বললেন, অসুখ ঠিক হয়ে গেছে, খেয়ে ওঠার পর আমার একটু হাঁটাহাঁটি করার অভ্যেস। তবে একটু অপেক্ষা করুন স্যার, আমরাও যাব আপনার সঙ্গে। আমরা ততক্ষণ একটু খেয়ে নিই, উনুনে তরকারি ফুটছে। আমার সঙ্গে যাবার দরকার নেই, আমি এক্ষুনি ফিরে আসব। না স্যার, তা হয় না, আমাদের বড় সাহেব বলেছেন। তোমাদের বড় সাহেব কি আমার আটকে রাখতে বলেছেন? যাও, শিগগির চাবি নিয়ে এসো। কাকাবাবু ধমক খেয়ে লোকটি আর তর্ক করতে সাহস করল না, চাবি এনে গেট খুলে দিল। কাকাবাবু বললেন, তোমাদের সাহেব এলে বসতে বলো, আমি ফিরে আসব। আর দিল্লি থেকে যে সাহেব এসেছিলেন তিনি ফিরলে বলো আমার যেখানে যাবার কথা ছিল সেখানে গেছি। কোথায় যাচ্ছেন স্যার, বলে যাবেন না? বললুম তো, একটু বেড়াতে যাচ্ছি, অনেকদিন হাঁটা হয়নি ভালো করে। গেট থেকে বেরিয়ে কাকাবাবু কিন্তু বেশিক্ষণ হাঁটলেন না। একটা সাইকেল রিক্সা পেয়ে তাতে চেপে বসলেন। রিক্সাওয়ালা জিজ্ঞেস করলো, কোন দিকে যাব বাবু? কাকাবাবু বললেন, চলো যেদিকে খুশি। বেশ মেঘলা মেঘলা দিন, আমায় কোনো ভালো জায়গায় একটু হাওয়া খাইয়ে নিয়ে এসো। তুমি 10টা টাকা পাবে। রিক্সা চলতে শুরু করতেই কাকাবাবু চোখ বুঝলেন, যেন তার দুশ্চিন্তাই নেই। সত্যিই তিনি হাওয়া খেতে বেরিয়েছেন। দুজন সাইকেল আরোহী একটু বাদেই কাকাবাবু দুপাশ দিয়ে চলে গেল তার দিকে ভালো করে তাকাতে তাকাতে। খানিক দূরে গিয়ে লোক দুটো আবার ফিরে এলো। কাকাবাবুকে আবার ভালো করে লক্ষ্য করে তারা চলে গেল খুব জোরে সাইকেল চালিয়ে। কাকাবাবু এসব কিছুই দেখলেন না, যেন তিনি ঘুমোচ্ছেন। সাইকেল রিক্সাটা শহরের ভিড় চালিয়ে চলে এলো একটা ফাঁকা জায়গায়। সামনেই একটা ছোট পাহাড়। আকাশে মেঘ আরও গাঢ় হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। রিক্সাওয়ালা থেমে গিয়ে বলল,
ও বাবু, বৃষ্টি আসতেছে, এবার কোথায় যাবেন? কাকাবাবু চোখ মেলে উঠে বসলেন। এ কোথায় এসেছো? বাহ, বেশ জায়গাটা তো। রিক্সাওয়ালা বলল, এই দিকটা তো বাবু কুঞ্জবন, কাছেই পুরনো রাজবাড়ি আছে। কাকাবাবু বললেন, রাজবাড়ি আছে থাক, সেই দিকে যাবার দরকার নেই, আরও ফাঁকার দিকে চলো। জোরে বৃষ্টি এসে যাবে যে বাবু। ও, বৃষ্টি আসবে বলছো? তাহলে তো আর তোমার সাইকেল রিক্সায় চলবে না। কাকাবাবু রিক্সা থেকে নেমে চারদিকে চেয়ে দেখলেন যেন তিনি কোনো চেনা লোককে খুঁজছেন, কিন্তু কাছাকাছি মানুষজন কেউ নেই। তবে দূর থেকে একটা মোষের গাড়ি আসতে দেখা যাচ্ছে। রিক্সা চালককে 10 টাকার নোট দিয়ে কাকাবাবু বললেন, তুমি এবার যেতে পারো। রিক্সা চালক তবু চিন্তিতভাবে বললেন, জোর বর্ষা আসছে, আপনি এখান থেকে ফিরবেন কি করে? কাকাবাবু বললেন, সেজন্য তোমার চিন্তা নেই, আমি এখন ফিরবো না। মোষের গাড়িটা কাছে আসতেই কাকাবাবু 2 হাত তুলে সেটাকে থামালেন। গাড়োয়ান ছাড়া সে গাড়িতে আর কেউ নেই। মাঝখানের ছাউনিতে রয়েছে কয়েকটা বস্তা। কাকাবাবু সেই গাড়ির গাড়োয়ানকে জিজ্ঞেস করলেন, কোন দিকে যাচ্ছ গো কর্তা? গাড়োয়ান বলল, যাচ্ছি তো বাবু অনেক দূর, সেই কমলপুর। কাকাবাবু সন্তুষ্টভাবে বললেন, বাহ, বেশ, আমিও ওই দিকেই যাব, আমায় নিয়ে যাবেন? চিন্তা করো না, যা ভাড়া লাগবে তা আমি দেব। তুমি গাড়িটা একটু নিচু করো, নইলে তো আমি উঠতে পারবো না। কাকাবাবু উঠে বসার পর মোষের গাড়িটা চলতে লাগলো ঢিমে তালে। কাকাবাবু ছাউনির তলে বসে গাড়োয়ানের সঙ্গে গল্প করতে লাগলো। বৃষ্টি পড়তে লাগলো জোরে। সেই বৃষ্টিতে ভিজেই দুজন সাইকেল আরোহী আবার আস্তে আস্তে যেতে লাগলো মোষের গাড়িটার পাশে পাশে। কাকাবাবুর দিকে তারা গভীর মনোযোগের সঙ্গে তাকিয়ে রইল। কাকাবাবুর সঙ্গে একবার চোখাচোখি হতেই তারা পালিয়ে গেল সা সা করে। কাকাবাবু বলেন, আরে, লোক দুটো কিন্তু বেশি দূর গেল না। খানিকটা এগিয়েই আবার সাইকেল ঘুরিয়ে এদিকে আসতে লাগলো। তারা কাছাকাছি এসে পড়তেই কাকাবাবু হাতছানি দিয়ে ডেকে বললেন, এই যে শোনো শোনো। এবার তার উল্টো দিক থেকে আসছে বলে গাড়ির পাশে পাশে চলতে পারে না। একজন থেমে পড়ল। কাকাবাবু মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, এই যে শোনো, রাজকুমারকে কোথায় পাওয়া যাবে বলতে পারো? লোকটি যেন কিছুই জানে না এই রকমভাবে শুকনো মুখে বলল, রাজকুমার? কোন রাজকুমার? কাকাবাবু কাষ্ঠ হাসি হেসে বললেন, আমি যে রাজকুমারের কথা জিজ্ঞেস করছি তাকে তুমি চেনো না? লোকটি বলল, কই না তো। কাকাবাবু বললেন, তবে এখানে ঘুরঘুর করছো কেন? যাও ভাগো। ঠিক তক্ষুনি একটা জিপ গাড়ির আওয়াজ শোনা গেল। সাইকেল আরোহী আর কাকাবাবু দুজনেই তাকালেন সেদিকে। জিপটাও এসে থামলো মোষের গাড়ির পাশে। কালো প্যান্ট আর কালো শার্ট পরা লম্বা মতন একজন লোক মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার? কাকাবাবু লোকটির আপাতমস্তক পর্যবেক্ষণ করে জিজ্ঞেস করলেন, এই যে, তুমি জানো নাকি রাজকুমারকে কোথায় পাওয়া যাবে? লোকটি বলল, হ্যাঁ জানি, আমি রাজকুমারের কাছেই যাচ্ছি। আপনি যাবেন আমার সঙ্গে? কাকাবাবু বললে, নিশ্চয়ই। বাহ, বেশ ভালো ব্যবস্থা হয়ে গেল। মোষের গাড়ির গাড়োয়ানের দিকে তাকিয়ে তিনি বললেন, ওহে, জিপ গাড়ি পেলে কে আর মোষের গাড়িতে যেতে চায় বলো? তোমার গাড়িটা একটু নিচু করো, আমি নেমে পড়ি। এই নাও, তুমি 10 টাকা নাও। কাকাবাবু জিপ গাড়িতে বসলেন সামনের সিটে। পেছন দিকে 3 জন গুন্ডা মতন চেহারার লোক বসে আছে গম্ভীরভাবে। কাকাবাবু বললেন, ব্যবস্থা বেশ ভালোই। আমি নিচে থেকে যেতে না চাইলে তোমরা কি আমায় জোর করে নিয়ে যেতে? কালো শার্ট পরা লোকটি বলল, আপনি কি করে জানলেন যে আমরা এই রাস্তায় আসব? কাকাবাবু আবার কাষ্ঠ হাসি হেসে বললেন, বাঘ জঙ্গলে বেরুলেই তার পেছনে ফেউ লাগে। আমি জানতুম আমি যেদিকেই যাই না কেন তোমরা ঠিক আমার পেছন পেছন আসবে। কালো শার্ট পরা লোকটাও অকারণে হেসে উঠল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, যেখানে যাচ্ছি সেখানে পৌঁছতে আমাদের কতক্ষণ লাগবে? লোকটি বলল, অন্তত 3 ঘন্টা তো বটেই, সন্ধে হয়ে যাবে। কাকাবাবু বললেন, তাহলে আমি এই সময়টা ঘুমিয়ে নিচ্ছি।
কাল রাত্রিরে ভালো ঘুম হয়নি, পৌঁছে গেলে আমায় ডেকে দিও। তারপর কাকাবাবু সত্যিই ঘুমিয়ে পড়লেন মনে হলো। গাড়ির লোকগুলো এই এতটা সময় কোনো কথা বলল না, তবে তারা কেউ ঘুমোলো না। জিপটা শেষ পর্যন্ত থামতে কাকাবাবু জেগে উঠলেন নিজে থেকেই। সন্তুকে যে বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল সেই বাড়ির গেটের সামনে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। দুজনের হাতে দাও দাও করে জ্বলছে মশাল। সেই আলোতে কাকাবাবু চিনতে পারলেন রাজকুমারকে। গাড়ি থেকে নেমে এসে কাকাবাবু রাজকুমারের সামনে দাঁড়ালেন। তারপর আস্তে আস্তে বললেন, তাহলে আবার দেখা হলো? এত শিগগিরই যে দেখা হবে তা ভাবিনি। আশা করি এবারে আর মারামারি করার দরকার হবে না। সন্তুর চিঠি আমি পেয়েছি। আমি জঙ্গলের গড়ের ম্যাপ দিলে তোমরা সন্তুকে ছেড়ে দেবে। আশা করি ভদ্রলোকের মতন তোমরা কথা রাখবে। এই নাও জঙ্গলগড়ের ম্যাপ। জামার পকেট থেকে কাকাবাবু ম্যাপটা বার করে এগিয়ে দিলেন রাজকুমারের দিকে। রাজকুমারকে ঘিরে দাঁড়িয়ে আছে 6-7 জন লোক। আজ আর এদের ছদ্মবেশ ধরার কোনো চেষ্টা নেই। মুখ দেখলেই বোঝা যায় এরা বেশ হিংস্র ধরনের মানুষ। ওদের পেছনে দেখা যাচ্ছে 3টে ঘোড়া। সবেমাত্র সন্ধ্যা হয়ে এসেছে, আকাশ এখনো পুরোপুরি অন্ধকার হয়নি। মশালের আগুনে কেমন যেন অদ্ভুত দেখাচ্ছে। রাজকুমারের মুখখানা গম্ভীর, থমথমে। সে ম্যাপটা নেবার জন্য হাত বাড়াতেই কাকাবাবু নিজের হাতটা সরিয়ে নিয়ে বললেন, আগে সন্তুকে ডাকো। তুমি সন্তুকে ফেরত দেবে, তারপর আমি তোমার ম্যাপটা দেব। এই রকমই তো কথা ছিল। রাজকুমার একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, রায়চৌধুরী, তোমার সাহস আছে বটে, এ কথা মানতেই হবে। ভেবেছিলাম তোমাকে তুলে আনবার জন্য আবার অনেক ঝামেলা করতে হবে, কিন্তু তুমি নিজেই এসে ধরা দিয়েছ। তুমি খোড়া মানুষ, তাও একা আমরা এখানে এতজন আছি। এবারে কিন্তু তোমাকে আর কেউ এখানে বাঁচাতে আসবে না, সে ব্যবস্থা করা আছে। কাকাবাবু অবাক হয়ে বললেন, বাঁচবার প্রশ্ন উঠছে কি করে? তোমরা আমাকে মারবে কেন? তোমরা যা চেয়েছিলে তা তো দিয়েই দিচ্ছি। ম্যাপ নাও, সন্তুকে ফেরত দাও। বাহ, তুমি কি আমাদের এতই বোকা পেয়েছো? ওই ম্যাপটা যদি জাল হয়? সন্তুকে আমরা এ বাড়িতে আটকে রেখেছি, সে ভালো আছে। এই ম্যাপ অনুযায়ী তুমি আমাদের পথ দেখিয়ে নিয়ে যাবে। আমাদের কাজ উদ্ধার হয়ে গেলে তারপর সন্তুকে তুমি ফেরত পাবে। আমাকে আবার কত দূর নিয়ে যাবে? তার চেয়ে এক কাজ করো না, আমিও এখানে সন্তুর সঙ্গে থাকছি, তোমরা এই ম্যাপ নিয়ে চলে যাও। গেলেই বুঝতে পারবে আমি ঠিক ম্যাপ দিয়েছি না ভুল দিয়েছি। দেখি ম্যাপটা। বললুম না, আগে সন্তুকে দেখাও, তারপর ম্যাপ পাবে। কেন পাগলামি করছো রায়চৌধুরী? আমরা তোমার কাছ থেকে ওটা জোর করে কেড়ে নিতে পারি না। দেরি করে লাভ নেই, চলো রওনা হয়ে পড়া যাক। আমাকে যেতেই হবে বলছো? তবে সন্তুকে ডাকো, সেও আমাদের সঙ্গে যাবে। না, সে ছেলে মানুষ, তাকে নিয়ে যাবার দরকার নেই। একটু আগে থেকেই চলন্ত ঘোড়ার আওয়াজ পাওয়া যাচ্ছিল। এই সময় দুজন অশ্বারোহী এখানে এসে পৌঁছলো। ঘোড়া থেকে নেমে তারা ছুটে এলো রাজকুমারের কাছে। একজন ফিসফিস করে বলল, কোথাও পাওয়া গেল না, সব জায়গায় তল্লাশ করেছি। রাজকুমার সেই লোকটার ঘাড়ে হাত দিয়ে ঠেলা মেরে ছিটকে ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, অপদার্থ, উল্লুক। তারপর রাজকুমার চোখ ফেরাতেই দেখল কাকাবাবু তার দিকে তীব্র চোখে তাকিয়ে আছেন। রাজকুমার বলল, তোমার কাছে গোপন করে আর লাভ নেই। তোমার গুণধর ভাইপোটি পালিয়েছে, মহা বিচ্ছু ছেলে। কাকাবাবু বললেন, পালিয়েছে? এটা কি সত্যি কথা বলছো? হ্যাঁ, ভোরবেলা সে চম্পট দিয়েছে। সারা দিন ধরে খোঁজা হচ্ছে তাকে। শুধু শুধু পালিয়ে তার কী লাভ হলো? এই জঙ্গলের মধ্যে না খেয়ে থাকবে, বেশি দূর তো যেতে পারবে না। এই জঙ্গলে জন্তু জানোয়ারের ভয় নেই? প্রায়ই ভল্লুকের উপদ্রব হয়, বুঝতেই পারছো। আমাদের কোনো দায়িত্ব নেই, আমরা তাকে ভালোভাবেই রেখেছিলাম, এখানে কোনো অত্যাচার করিনি। ওর চিঠিতে এক ফোঁটা রক্ত দেখেছি, সেটা কার? রাজকুমারের পাশ থেকে কর্নেল বলল।
রাজকুমার, শুধু শুধু কথা বাড়িয়ে লাভ আছে? এই বুড়োটাকে চ্যাংদোলা করে নিয়ে চলুন না। রাজকুমার বলল, রায়চৌধুরী, ঘোড়ায় ওঠো। ঘোড়া চালাতে জানো নিশ্চয়ই, এক পায়ে পারবে? কাকাবাবু বললেন, হ্যাঁ পারবো, চলো তাহলে। কিন্তু তারা কথা রাখতে পারল না। মোট 5টা ঘোড়া, সেগুলোর পিঠে চড়ে 5 জন যাত্রা শুরু করলো, আর বাকিরা রয়ে গেল সেখানেই। কাকাবাবু ম্যাপটা রাজকুমারের হাতে দিয়ে বললেন, এসব রাস্তা তোমরাই ভালো চিনবে, তোমরাই পথ ঠিক করো, আসল জায়গায় পৌঁছে তারপর আমি দেখব। রাজকুমার আবার ম্যাপটা কর্নেলের দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি এটা দেখে আগে চলো। কর্নেল পকেট থেকে একটা টর্চ বার করে সেটা ভালো করে দেখে নিয়ে বলল, এই জায়গাটা তো আমার চেনা। রাজকুমার বলল, জায়গাটা তো আমিও আগে দেখেছি, কিন্তু সেখানে গোপনে একটা দরজা আছে, তার সন্ধান শুধু এই রায়চৌধুরীই জানে। তারপর শুরু হলো অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে যাত্রা। মশালগুলো ওরা নিভিয়ে ফেলেছে, আকাশে অল্প জ্যোৎস্না। জঙ্গলটাকে মনে হচ্ছে ছায়ার রাজ্য। কর্নেল চলেছে আগে আগে, কাকাবাবুকে মাঝখানে রেখে ঠিক তার পেছনেই রয়েছে রাজকুমার, তার হাতে রিভলভার। বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ কর্নেলের ঘোড়াটা ডাক তুলে সামনে 2 পা উঁচু করে দাঁড়িয়ে পড়ল। কর্নেল টর্চের আলো ফেললো সামনে, কিছুই দেখা গেল না, কিন্তু ঘোড়াটা আর যেতে চায় না। রাজকুমার চেঁচিয়ে জিজ্ঞেস করল, কি হলো? কর্নেল বলল, মনে হচ্ছে সামনে কোনো বড় জানোয়ার আছে, ঘোড়া ভয় পেয়েছে। রাজকুমার বলল, গুলি চালাও, যাই থাক না কেন সরে যাবে। কর্নেল বলল, যদি হাতির পাল থাকে? তাহলে গুলি চালালে তো আরও বিপদ। রাজকুমার বলল, না না, এই জঙ্গলে হাতির পাল নেই, আমি জানি, চালাও গুলি। রাত্রির নিস্তব্ধতা ভঙ্গ করে পরপর 2 বার গুলির প্রচণ্ড আওয়াজ হলো। অনেক দূরে যেন একটা হুড়মুড় শব্দ শোনা গেল, আর কিচ্ছু না। একটুক্ষণ অপেক্ষা করে আবার এগোতে লাগলো ওরা। এক জায়গায় নদী পার হতে হলো। কর্নেল মাঝে মাঝে টর্চ জেলে ম্যাপ দেখে নিচ্ছে। প্রায় 3 ঘন্টা পরে তারা পৌঁছে গেল জঙ্গলগড়ে। সবাই ঘোড়া থেকে নামবার পর আবার জ্বালানো হলো মশাল। রাজকুমার বলল, এই জায়গাটায় আমি আগে অন্তত 3 বার এসেছি, তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাইনি। রায়চৌধুরী, তুমি ধোঁকা দিচ্ছ না তো? এটাই আসল জঙ্গলগড়? উদয়পুরের কাছে যেটা, সেটা নয়? কাকাবাবু বললেন, একসময় এখানেই আমি তাঁবু গেড়েছিলাম কয়েকদিন। রাজকুমার বলল, সে খবর আমি রাখি, কিন্তু তুমি আরও অনেক জায়গায় ঘুরেছ। স্বর্ণ মুদ্রা তুমি কোথায় পেয়েছিলে? কাকাবাবু মুচকি হেসে বললেন, এখানেই। তবে গুপ্তধন কোথায় আছে, চটপট দেখিয়ে দাও। গুপ্তধনের সন্ধান আমি জানতে পারলে এখানে ফেলে রেখে যাব কেন? সেবারেই তো নিয়ে যেতে পারতুম। গুপ্তধনের সন্ধান তুমি পেয়েছিলে ঠিকই, তুমি চেয়েছিলে একলা তা উদ্ধার করবে, তোমার সঙ্গে যারা ছিল তাদের জানাতে চাওনি। কিন্তু সেই সময় হঠাৎ তুমি খুব অসুস্থ হয়ে পড়লে। এই সময় কাছে একটা ঝোপের আড়ালে দপ করে একটা মশাল জ্বলে উঠল। তারপর একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল। ঠিক আগেকার দিনের সৈন্যর মতো সাজ পোশাক পরা 2 জন লোক বেরিয়ে এলো সেখান থেকে। তাদের হাতে লম্বা লম্বা বর্শা, আর তাদের পেছনে দেখা গেল আর একজন লোককে। এর গায়ে মখমল আর জরির পোশাক, মাথায় মুকুট, অনেকটা যাত্রা দলের রাজা কিংবা সেনাপতির মতন দেখতে, হাতে খোলা তলোয়ার। সেই লোকটিকে দেখেই রাজকুমারের সঙ্গীরা সম্মান দেখিয়ে মাথা নিচু করল। রাজকুমার বলল, আসুন স্যার। কাছে আসার পর লোকটিকে চিনতে পেরে কাকাবাবু অস্ফুট স্বরে বললেন, শিশির দত্তগুপ্ত। পুলিশের বড় সাহেব শিশির দত্তগুপ্ত এই রকম পোশাক পরার পর তার চেহারা যেন বদলে গেছে, মুখের হাসিটাও অন্যরকম। একদিকে ঠোঁট বেঁকিয়ে হেসে তিনি বললেন, আমি সেনাপতি দেবেন্দ্র বর্মার বংশধর, রাজা অমরমাণিক্যের লুকোনো ধন সম্পদের আমিই একমাত্র উত্তরাধিকারী। কাকাবাবু হো হো করে হেসে উঠলেন, যেন এমন মজা তিনি বহুদিন পাননি। রাজকুমার কাকাবাবুর গালে ঠাস করে এক চড় কষিয়ে বলল, চুপ করো বেয়াদব, ওর সামনে তুই হাসছিস?
শিশির দত্তগুপ্ত বললেন, এই ওর গায়ে হাত তুলো না, উনি ভদ্রলোক, উনি নিজেই সব দেখিয়ে দেবেন। মিস্টার রায়চৌধুরী, আপনি বিদেশি, আমাদের ধন সম্পদের ওপর আপনার কোনো অধিকার নেই। আপনি জায়গাটা আমাদের দেখিয়ে দিন, তারপর আপনাকে আমরা নিরাপদে বাড়ি পৌঁছে দেব। কাকাবাবু বললেন, তাই নাকি? আপনার পরিচয় আমি জেনে ফেলেছি, তারপরেও আপনি আমায় বাঁচিয়ে রাখবেন? আপনি এত বোকা? আপনি পুলিশের বড় কর্তা, তাই এসব গুন্ডা বদমাইশগুলোকে কাজে লাগিয়েছেন, সেই জন্যই এরা এত বেপরোয়া। শিশির দত্তগুপ্ত বললেন, আমরা বনেদি বংশের লোক, কথা দিলে আমরা কথা রাখি। আমি ত্রিপুরেশ্বরীর নামে শপথ করছি, আপনার কোনো ক্ষতি করা হবে না। আমাদের কাজ উদ্ধার হলেই আপনাকে আমরা সসম্মানে বাড়ি পৌঁছে দেব। কাকাবাবু ঠাট্টার সুরে বললেন, আর যদি কাজ উদ্ধার না হয়? শিশির দত্তগুপ্ত এবার তার তলোয়ারটা কাকাবাবুর বুকের কাছে তুলে কর্কশভাবে বললেন, তাহলে এক কোপে আপনার মুন্ডুটা ধর থেকে নামিয়ে দেব, তারপর আমার কপালে যাই থাক। কাকাবাবু হঠাৎ ক্রাচটা তুলে খুব জোরে মারতেই তলোয়ারটা শিশির দত্তগুপ্তের হাত থেকে উড়ে গিয়ে পড়ল অনেক দূরে। রাজকুমার আর অন্যরা দৌড়ে এসে কাকাবাবুকে চেপে ধরল। কর্নেল কাকাবাবুকে মারবার জন্য ঘুষি তুলতেই কাকাবাবু গম্ভীরভাবে বললেন, দাঁড়াও, আমি তোমাদের গুপ্তধনের গুহা দেখিয়ে দিচ্ছি। রাজকুমারের দিকে ফিরে তিনি ধমকে সুরে বলল, তোমরা কথা রাখতে শেখোনি, সন্তুকে ফেরত দেবার কথা ছিল তোমাদের। শিশির দত্তগুপ্তের দিকে ফিরে তিনি বললেন, আপনি সেনাপতি বংশের ছেলে, সেনাপতির মতন পোশাক পরলেই সেনাপতি হওয়া যায় না, তলোয়ারটা শক্ত করে ধরতেও শেখোনি। রাজকুমার বলল, তোমার চালাকি অনেক দেখেছি, আর বেশি বকবক করতে হবে না, এবারে ভালো ভালো জায়গাটা দেখাও। শিশির দত্তগুপ্ত হুকুম দিল, ক্রাচ দুটো কেড়ে না ওর কাছ থেকে। কাকাবাবু বললেন, তার দরকার নেই, আমি শুধু আপনাকে দেখিয়ে দিলাম যে তলোয়ার ঠিক মতন ধরতে না শিখলে ও জিনিস নিয়ে ছেলে খেলা করতে নেই। এখান থেকে আরও খানিকটা দূরে যেতে হবে। একটা ভাঙা দেওয়ালের পাশ দিয়ে এগিয়ে যেতে লাগলেন কাকাবাবু। একজন মশালধারী চলল তার আগে আগে, আর বাকি সবাই পেছনে। দত্তগুপ্ত তলোয়ারটা কুড়িয়ে নিয়ে খাপে ভরে নিয়েছে। এখন তার হাতে একটা রিভলভার, সেই রিভলভারের নল কাকাবাবুর পিঠে ঠেকানো। কাকাবাবু বললেন, সেই গুপ্তধন পেলে কে নেবে? আপনি শিশিরবাবু, সেনাপতির বংশ, আর রাজকুমার বলছে সে রাজবংশের ছেলে, তাহলে? শিশির দত্তগুপ্ত বলল, সে চিন্তা আপনাকে করতে হবে না। কাকাবাবু বললেন, রাজা অমরমাণিক্য বুদ্ধিমান লোক ছিলেন, তিনি তার জিনিসপত্র এমন জায়গায় লুকিয়ে রেখেছিলেন যাতে কেউ তার সন্ধান না পায়। সকলেই ভাবে যে দেওয়ালের গায়ে বা পাথরের ওপরে কোথাও কোনো বোতাম থাকবে, সেটা টিপলেই দরজা খুলে যাবে। সেই রকমভাবে গুপ্তধন খুঁজতে এসে বহু লোক এখানকার বাড়ি ঘর সব ভেঙেই ফেলেছে। এই যে ডান দিকের বড় পাথরটা, এর গায়েও গাইতির দাগ। আসলে এখানে সেরকম কিছুই নেই, যা কিছু আছে সবই মাটির নিচে। মশালটা নিচের দিকে দেখাও, এখানে কোথাও একটা ঈগল আঁকা আছে। অমনি দুটো মশাল নিচে নেমে এলো। সবাই এদিক ওদিক খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু সেখানে কোনো পাখি টাকির ছবি পাওয়া গেল না। কাকাবাবু চারদিক ভালো করে দেখে নিলেন। মশালের আলোতে যেটুকু দেখা যায় তাছাড়া আর সব দিকেই ঘুটঘুটে অন্ধকার। আকাশে মেঘে ঢেকে পড়েছে। কাকাবাবু বললেন, পেলে না? তাহলে কি ছবিটা মুছে গেল? না, তা তো হতে পারে না। ভালো করে দেখো তো, এখানে একটা বড় তেঁতুল গাছও আছে কিনা। কিন্তু সেখানে কোনো তেঁতুল গাছও নেই। কাকাবাবু বললেন, এমনও হতে পারে গাছটা কেউ কেটে নিয়ে গেছে। জঙ্গলের গাছ তো অনবরতই লোকেরা কেটে নিয়ে যাচ্ছে, তাহলে চলো তো পাথরের ওপর দিকে। কাছাকাছি কোনো পাহাড় না থাকলেও সেখানে একটা বেশ বড় পাথরের চাই পড়ে আছে। সেই পাথরের ওদিকটায় যেতেই মশালের আলোয় প্রথমেই চোখে পড়ল একটা সাদা রুমাল। একটা লোক দৌড়ে গিয়ে রুমালটাকে তুলে নিল। শিশির দত্তগুপ্তের কাছে এনে সে বলল, স্যার, এই রুমালটা টাটকা, আজই কেউ ফেলে গেছে। শিশির দত্তগুপ্ত রুমালটা মেলে ধরল, আর এক কোণে ইংরেজি অক্ষরে ভি লেখা। কাকাবাবু বললেন, তার মানে আরও কেউ আজ এখানে গুপ্তধন খুঁজতে এসেছিল। দেখো, সে আবার কাছাকাছি কোথাও লুকিয়ে আছে কিনা।
চারিদিকে মশাল ঘুরিয়ে দেখা হলো, মানুষজনের কোনো চিহ্ন নেই, কিন্তু একদিকে একটা তেঁতুল গাছ আছে। রুমালটা পড়েছিল সেই গাছটার কাছেই। কাকাবাবু সেই দিকে এগিয়ে গিয়ে গাছটার গোড়ার কাছে বসে পড়ে বললেন, এই তো ঈগল পাখির ছবি। সবাই প্রায় হুমড়ি খেয়ে পড়ল কাকাবাবুর উপর। কাকাবাবু মুখ ফিরিয়ে শিশির দত্তগুপ্তকে বললেন, দেখি আপনার তলোয়ারটা। শিশির দত্তগুপ্ত তলোয়ারটা খাপ থেকে খুলে দিতেই কাকাবাবু সেটা তুলে ধরে বললেন, আপনারা জঙ্গলঘরের চাবি খুঁজেছিলেন, এই দেখুন, এটাই জঙ্গলঘরের চাবি, দেখবেন। শুধু মাটির উপরই বেশ বড় একটা ঈগল পাখি আঁকা। মাটি কেটে কেটে তার উপর চুন বা ওই জাতীয় কিছু ছড়িয়ে ছবি আঁকা হয়েছিল। বৃষ্টির জলে রং ধুয়ে মুছে গেল, এখনও পাখির আঁকাটা বোঝা যায়। পাখির চোখ দুটো পাথরের। কাকাবাবুর তলোয়ারের খোঁচা দিয়ে পাখিটার ডান চোখটা তোলার চেষ্টা করলেন, সেটা সহজেই উঠে গেল। সেই ফুটো দিয়ে আঙুল ঢুকিয়ে কাকাবাবু গর্তটাকে বড় করতে লাগলেন। তাতেও বিশেষ অসুবিধা হলো না। গর্তটা হাত ঢোকাবার মতন বড় হতেই কাকাবাবু তার ভেতর থেকে একটা তামার নল টেনে বার করলেন। তারপর বললেন, সেই অতদিন আগেও কীরকম চমৎকার কপিকল ব্যবস্থা ছিল দেখো। এটা দিয়ে কাজ সারতে বেশি গায়ের জোর লাগে না, একটা বাচ্চা ছেলেও পারবে। কাকাবাবু সেই তামার নলটা ধরে ঘোরাতে লাগলেন। কয়েক পাক ঘুরিয়েই বললেন, কাজ হয়ে গেছে, এবার দেখো। সবাই হা করে ঈগল পাখির ছবিটার দিকে তাকিয়ে আছে, কিন্তু সেখানে কিছুই ঘটল না। শিশির দত্তগুপ্ত কিছু বলতে যাচ্ছিল, তার আগে কাকাবাবু ধমক দিয়ে বললেন, ওই পাথরটার কাছে আলো নিয়ে দেখুন, এখানে কি দেখছেন। মশালের আলো সেদিকে নিতেই দেখা গেল যে পাথরের চাইটা খানিকটা সরে গেছে, সেখানে একটা গর্ত বেরিয়ে পড়েছে। সবাই ছুটল সেদিকে। গর্তটার ভেতরে অন্ধকার, ভেতরে কিছুই দেখা যায় না। কাকাবাবু সেখানে গিয়ে বললেন, এটা হলো সুড়ঙ্গে ঢোকার পথ। সুড়ঙ্গটা সোজা নয়, এখান থেকে নিচে নামলেই সামনের দিকে আসল সুড়ঙ্গটা দেখা যাবে। সবাই একসঙ্গে হুড়মুড় করে সেই গর্ত দিয়ে নামতে যাচ্ছিল। শিশির দত্তগুপ্ত রিভলভার তুলে বলল, খবরদার, আর কেউ যাবে না, প্রথমে শুধু আমি যাব। কর্নেল বলল, স্যার, প্রথমে আপনি যাবেন? ভেতর যদি সাপখোপ থাকে? শিশির দত্তগুপ্ত বলল, যাই থাকুক, প্রথমে আমিই যাব। দরকার হলে তোমাদের ডাকবো। কারোর কাছে টর্চ আছে? কেউ টর্চ আনেনি। কাকাবাবু নিজেই তার পকেট থেকে একটা সরু টর্চ বার করে বললেন, এটা দিতে পারি, এবারে আমাকে ফেরত পাঠাবার ব্যবস্থা করুন। শিশির দত্তগুপ্ত কাকাবাবুর কাছ থেকে টর্চটা প্রায় ছিনিয়ে নিয়ে কঠোরভাবে বলল, একে ধরে রাখ, পালা বাজানোর চেষ্টা না করে, ফিরে এসে এর ব্যবস্থা করব। আমি ভেতর থেকে যদি ডাকি তাহলে তোমরা কেউ যাবে। টর্চের আলোয় দেখা গেল সেই গর্তটা এক মানুষের চেয়ে কিছুটা বেশি গভীর। ওপর থেকে সবাই দেখতে পেল শিশির দত্তগুপ্ত এই গর্তের মধ্যে নেমে আবার হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। সেই কুড়িয়ে পাওয়া রুমালটা দিয়ে কাকাবাবু হাওয়া খেতে লাগলেন। তার কপালে ঘাম ফুটে উঠেছিল। এখন মুখখানা বেশ প্রসন্ন দেখাচ্ছে। সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে। প্রত্যেকটা মুহূর্তকে মনে হচ্ছে ভীষণ লম্বা। তবু প্রায় মিনিট 5 কেটে গেল। শিশির দত্তগুপ্তর কোনো সাড়া শব্দ নেই। গর্তটার মুখের কাছে মুখ দিয়ে রাজকুমার চিৎকার করে ডাকলো, স্যার, স্যার। কোনো উত্তর এলো না। রাজকুমার এই রকম ডেকে চলল অনেকবার। তার ডাকেরই খানিকটা প্রতিধ্বনি শোনা গেল, কিন্তু আর কোনো শব্দ নেই। রাজকুমার বলল, কি হলো? স্যার কোনো উত্তর দিচ্ছেন না কেন? কাকাবাবু বললেন, আমি কি জানি, সে তোমাদের ব্যাপার। কর্নেল বলল, আর একজন কারোর ভেতরে গিয়ে দেখা দরকার। রাজকুমারও গর্তে নেমে হামাগুড়ি দিয়ে ঢুকে গেল সুড়ঙ্গে। ওপর থেকে কর্নেল জিজ্ঞেস করলো, কি হলো, কিছু দেখতে পাচ্ছেন রাজকুমার? ভেতর থেকে শোনা গেল, বড্ড অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছি না। কর্নেল বলল, আমরা ডাকলে সাড়া দেবেন, স্যারের টর্চের আলো দেখতে পাচ্ছেন না? রাজকুমারের কাছ থেকে আর কোনো উত্তর এলো না। এবার কর্নেল শুরু করলো ডাকাডাকি। রাজকুমার একেবারে নিশ্চুপ। কর্নেল মুখ তুলে বলল, কিছু নিশ্চয়ই পেয়েছে, সেই জন্য সাড়া দিচ্ছে না। সাপ টাপ থাকলেও সঙ্গে সঙ্গেই তো কিছু একটা হয়ে যায় না। কাকাবাবু বললেন, এবারে তুমি নেমে দেখবে নাকি? কর্নেল বলল, নিশ্চয়ই, আমি কি ভয় পাই? কর্নেলের কাঁধে একটা ব্যাগ ছিল, সেটা খুলে নামিয়ে রেখে সে গর্তটার মধ্যে পা ঝুলিয়ে দিল। তারপর লাফিয়ে নেমে পড়ে প্রথমে সুড়ঙ্গে না ঢুকে সেখান থেকেই ডাকতে লাগলো, স্যার, রাজকুমার, আপনারা কোথায়?
কোনো উত্তর না পেয়ে সে সুরঙ্গে মাথা ঢোকাতেই কেউ যেন হ্যাচকা টান মেরে তাকে ঢুকিয়ে নিল ভেতরে। অন্য যারা ছিল তারা দারুণ ভয় পেয়ে পরস্পরের মুখের দিকে তাকাচ্ছে। কাকাবাবু তাদের বললেন, ওহে, তোমরা যদি বাঁচতে চাও তো পালাও, ভেতরে জুজু আছে মনে হচ্ছে। লোকগুলো কি করবে ঠিক করতে পারছে না। তক্ষুনি দেখা গেল গর্তটার ভেতর থেকে কার মাথা বেরিয়ে আসছে। কাকাবাবু হাত বাড়িয়ে দিয়ে বললেন, হাতটা দাও, আমি টেনে তুলছি। গর্ত থেকে উঠে এলেন নরেন্দ্র বর্মা। তাকে দেখেই কর্নেলের দলবল দৌড় মারল। গায়ের ধুলো ঝাড়তে ঝাড়তে নরেন্দ্র বর্মা বললেন, যাক, ওগুলো যাক, আসলি চাইগুলো ধরা পড়ে গেছে। খুব বুদ্ধি বার করেছিলে তুমি রাজা। কাকাবাবু বললেন, এখানে আসার আগে পর্যন্ত আমি বুঝতে পারিনি যে শিশির দত্তগুপ্তই নাটের গুরু। পুলিশের কর্তা বলেই ও বড় বড় সব ক্রিমিনালকে নিজের কাজে লাগিয়েছে। তোমার রুমালটা প্রথমে না দেখতে পেয়ে চিন্তায় পড়ে গিয়েছিলুম। নরেন্দ্র বর্মা গর্তের কাছে মুখ নিয়ে চেঁচিয়ে বলল, ক্যা হুয়া? উন লোগোं को बत के ऊपर ले आओ। কাকাবাবু জিজ্ঞেস করলেন, ভেতরে থাকতে তোমার কষ্ট হয়নি তো? দুটো বেশ বড় ঘর। নরেন্দ্র বর্মা বললেন, তোমাকে এবারে সারপ্রাইজ দেবো রাজা। বলো তো ভিতর মেয়ে কে কে আছে? কাকাবাবু বললেন, তার মানে? নরেন্দ্র বর্মা এক গাল হেসে বললেন, সন্তু, দ্যাট নটি বয়। কাকাবাবু সত্যিকারের অবাক হয়ে বললেন, সন্তু এর ভেতরে? নরেন্দ্র বর্মা বললেন, হ্যাঁ। क्या अजीब बात, ও ছেলেটার কিন্তু বুদ্ধি সাংঘাতিক। কাকাবাবু বললেন, সন্তু এখানে? ও সুরঙ্গের পথই বা কী করে জানলো? নরেন্দ্র বর্মা বললেন, জানেননি, লেকিন আর একটু হলেই জেনে ফেলতো। তোমার ম্যাপ পেয়ে তো আমি দলবল নিয়ে বিকেলেই এখানে পৌঁছে গেছি। তুমি শর্টকাট রাস্তা বাতলে দিয়েছিলে। এখানে এসে দেখি ওই ঈগলে পাথরের আঁখ নিয়ে সন্তু নাড়াচাড়া করছে, পাশে অন্য একটা লোক। কাকাবাবু বললেন, সন্তু কি রাজকুমারের কাছ থেকে পালিয়ে এসেছিল? নরেন্দ্র বর্মা বললেন, হ্যাঁ, তারপর গন্ধ শুকে শুকে ঠিক এখানে হাজির হয়ে গেছে। ওদের দুজনকেও আমরা সুরঙ্গের আন্দারমে নিয়ে গেলাম। ওই তো সন্তু উঠছে। তলা থেকে কেউ ঠেলে তুলছে সন্তুকে। দুহাতের ভর দিয়ে সে উপরে উঠে এলো। তারপর কাকাবাবুর দিকে চেয়ে সে লাজুকভাবে হাসল। কাকাবাবু জিজ্ঞেস করলেন, ঠিক আছিস তো? কোথাও লাগে টাগেনি তো? সন্তু বলল, না। কাকাবাবু বললেন, এবারে সত্যিই তোর জন্য চিন্তায় পড়ে গিয়েছিলুম। এই লোকগুলো বড় সাংঘাতিক। চল, কালই ফিরে যেতে হবে কলকাতায়। তোর স্কুল খুলে গেছে না? সন্তু বলল, স্কুল না, কলেজ। শেষ করছি জঙ্গলগড়ের চাবি গল্পটির শেষ পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই রকম গল্প আরও বিভিন্ন ধরনের গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করে দিন।